ওকে, তাহলে আমরা আজকে করব হচ্ছে জেরোর ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, আমরা কুইক বুকে ব্যাংক রিকনসিলিয়েশন করছি কিভাবে? আমরা কুইক বুকে আগে ফরম্যাট করে নিছি, নিয়ে আপলোড করছি, করে আমার লেজার আর ব্যাংক যে স্টেটমেন্টের যে হিসাব, সেটা আমরা ম্যাচ করাইছি। যদি কোনো কিছু ম্যাচ থাকে ম্যাচ করাইছি, এরপর যেগুলো ম্যাচ করে না এগুলো আমরা ক্যাটাগরি করছি। ক্যাটাগরি করার পরে আমরা এন্ডিং ব্যালেন্স যেটা ছিল, মানে ওই যে সময়টার জন্য যে মাসের করতেছি ওই মাসের এন্ডিং ব্যালেন্স বসাইছি, এন্ডিং ডেট বসাইছি, দিয়ে রিকনসাইল করছি। যখন জিরো হয়ে গেছে, এন্ডিং ব্যালেন্স এবং এন্ডিং ডেট বসালে ব্যালেন্স হয়ে যাবে জিরো। জিরো হয়ে গেছে, আমরা রিকনসাইল করে ফেলছি। বাট এখানে এন্ডিং ব্যালেন্স বসানোর কোনো জায়গা নেই। এখানে হচ্ছে আপনাকে হিসাব করে এন্ডিং ব্যালেন্স মিলাইতে হবে। এন্ডিং ব্যালেন্স কিন্তু এখানে জিরো হবে না। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশনই হবে, বাট জিরো আর কুইক বুকে ব্যাংক রিকনসিলিয়েশনের একটু তফাৎ আছে। হ্যাঁ, তবে জেরোটা অনেক ইন্টারেস্টিং, জেরোটা অনেক মজার। দেখেন, ধরেন ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে আমরা এখানে একটা ব্যাংক সিলেক্ট করতেছি। ব্যাংকটার নাম হচ্ছে মেট্রো ব্যাংক। হ্যাঁ, মেট্রো ব্যাংক, এটা যদি আমি একটু স্টেটমেন্টটা ওপেন করি, এটা হচ্ছে মেট্রো ব্যাংক। হ্যাঁ, তো এই ব্যাংক স্টেটমেন্টটা আমরা কোথা থেকে পাইছি? ব্যাংক থেকে পাইছি। ব্যাংক থেকে আমাদেরকে স্টেটমেন্ট পাঠাইছে। এখন আমি স্টেটমেন্টের সাথে আমার যে লেজার আমি ব্যাংকের সাথে, মানে ব্যাংকের হিসাব যেটা আমি মেনটেন করছি সেটার সাথে তো আমি ম্যাচ করাবো, তাই না? ম্যাচ করায় সেটা যেখানে যেখানে আমার অসামঞ্জস্যপূর্ণ জিনিস থাকবে সেগুলো আমি রিকনসাইল করবো, সমন্বয় করবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম কি জিনিস লাগবে? এখানেও কিছু ইনফরমেশন আছে, বাট আমরা চলে যাব একসাথে ইনফরমেশনগুলো কোথায় আছে। ব্যাংক স্টেটমেন্টে কিন্তু অনেক জিনিস দেওয়া থাকে। আমাদের দরকার কি? দরকার হচ্ছে টাইমটা, কোন সময় থেকে কোন সময়, ওপেনিং ব্যালেন্স কত, এন্ডিং ব্যালেন্স কত, আর ট্রানজেকশনগুলো দরকার। হুম, ধরেন আমরা একটু খুঁজতে খুঁজতে যদি নিচে যাই, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি জরুরি অ্যাকাউন্ট সামারি। হ্যাঁ, অ্যাকাউন্ট সামারিতে বলছে এটা কোন পিরিয়ডিক্যাল টাইমের স্টেটমেন্ট। এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2020 থেকে 29 ফেব্রুয়ারি 2020, মানে 2020-এর ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট দিচ্ছে এটা আমাদেরকে। হ্যাঁ, এখন এই স্টেটমেন্টে দেখেন ওপেনিং ব্যালেন্স কত, মানে আমার জানুয়ারির 30 তারিখে আমার এন্ডিং ব্যালেন্স যেটা ছিল এটা পরের দিন এটাই হয়ে গেছে ওপেনিং ব্যালেন্স, তাই তো? আচ্ছা, এইটা আবার ফেব্রুয়ারির 29 তারিখে আমার এন্ডিং ব্যালেন্স কত, এইটা। ঠিক আছে, এখানে যেটা করতে হবে, আপনার এন্ডিং ব্যালেন্সটা মিলাইতে হবে। কিভাবে মিলাবেন বা কোথাও কার কার সাথে মিলাবেন আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা একটু চেক চেক করে দেখি, বলছে মানি ইন। মানি ইন মানে টাকা ঢুকছে আর কি, ব্যাংকে ঢুকছে। ব্যাংকে ঢুকছে 1700 টাকা, 1700 পাউন্ড আর কি, আমরা টাকা দিয়েই বলি। আর মানি আউট হচ্ছে 1779.40। এটা আমাদের বের হয়ে গেছে। এটা হচ্ছে সামারি পেলাম আমরা। হ্যাঁ, এখন এইটার ডিটেল কোথায় আছে? এই যে ট্রানজেকশন গুলোর মধ্যে দেখেন মানি আউট কত কত, কোন কোন ট্রানজেকশনে বেড়েছে, মানি ইনে এই যে এটা ঢুকছে। হ্যাঁ, এটা আমরা নিচের ডিটেলসে এখানে পাবো। এই কয়টা আমাদের ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত আমাদের ট্রানজেকশন আছে। হ্যাঁ, এই যে ক্লোজিং ব্যালেন্স দেখেন, ওই যে ওইটাই 320.07। ওকে, তাহলে আমরা একটা স্টেটমেন্ট যখনই হাতে পাবো আমরা ফার্স্টে দেখবো যে সময় কোন মাস, সময় কতদিন। এখন ধরেন মাস পুরোটা নাও দিতে পারে। ধরেন এরকম দিল যে স্টেটমেন্ট সে তুলছে ধরেন 20 তারিখে, তাহলে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা যে কটা স্টেটমেন্ট পাবো ওইতে সময়ের মধ্যে আমরা এটা রিকনসাইল করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে মানে আমাদের স্টেটমেন্টে যা দেখাবে, স্টেটমেন্টে যে সামারিটা দেখাবে, সামারিটা কোথায়, এখানে মনে হয়, হ্যাঁ, যে স্টেটমেন্টে যে টাইমটা দেখাবে আমরা ওই টাইমটাই আমাদের এন্ডিং ডেট দিব। দিয়ে আমরা ওপেনিং ব্যালেন্স এগুলো সব দেখলাম। দেখার পরে আমরা একটু জেরোতে যাই। এখন ব্যাংক কোনটা? মেট্রো ব্যাংক। তাহলে জেরোতে আমার প্রথমেই চেক করতে হবে যে মেট্রো ব্যাংক নামে আমার কোনো ব্যাংক ওখানে চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা। তাহলে যদি আমরা ধরেন জেরোতে যাই, জেরোতে গিয়ে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্টস। আমরা রিকনসাইল করার সময় কুইক বুকে কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টে যাইনি, আমরা কোথায় গেছি? ব্যাংকে গেছিলাম, ব্যাংকের ব্যাংক ট্রানজাকশনে গেছিলাম। ঠিক আছে, ওখানে ছিল ব্যাংক ট্রানজাকশন নাম, আর এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি পাবো? আমরা এখানে দেখেন যতগুলো আমাদের ব্যাংক রিলেটেড, যা মানে যে অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যা যা অ্যাড করেছিলাম সেই কটা এখানে পেয়ে যাব। ওকে, পেপাল আছে, আরবিএস ব্যাংক আছে, তারপর কি আমেরিকান এক্সপ্রেস আছে, আর মেট্রো ব্যাংক আমাদের আছে। হ্যাঁ,
যদি এটা না থাকতো তাহলে কি করতাম আমরা, এই যে অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা মেট্রো ব্যাংক নামে একটা ব্যাংক খুলে ফেলতাম। এখন যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করি, দেখেন ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করলাম, এখানে দেখেন কটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে বলছে রিকনসাইল, একটা বলছে ক্যাশ কোডিং, একটা বলছে ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। ওকে, আমাদের কুইক বুকে ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন আলাদা করা ছিল ভিতরে, কিন্তু ডিসপ্লেতে ওইরকম করা ছিল না। আমরা যখন একটা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করে রেখেছি, যখন আমরা ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করছি তখন সেটা আমাদেরকে বলছে এটা তোমার একটা ট্রানজ্যাকশনের সাথে ম্যাচ করে। তারপর যখন আমরা ম্যাচে গেছি তখন আমাদেরকে ধরেন ধরেন দুইটা ট্রানজ্যাকশনের সাথে ম্যাচ করে, ম্যাচে গেলে দুইটা ট্রানজ্যাকশন দেখাচ্ছে কোনটার সাথে ম্যাচ করাতে চাও, আমরা সেটা ক্লিক করলে ম্যাচ হয়ে গেছে, কি হয়ে গেছে। বাট এখানে দুইটা অ্যাকাউন্ট হিস্ট্রি দেখা যাবে। ওকে, যেমন এই ব্যাংকে আসলে যদি আমরা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে আসি, এইটা হচ্ছে আপনার কোম্পানির লেজার, এটা আপনার কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্ট। এইখানে আপনি এই কোম্পানিতে ম্যানুয়ালি, যে আমরা বিভিন্ন জায়গায় পেমেন্ট দিছি, পেমেন্ট নিছি, এরকম হয়েছে না, ম্যানুয়ালি যা যা আমরা এন্ট্রি দিছি সেটা আছে এখানে। এখানে দেখেন এটার ব্যালেন্স কত, লাস্ট ব্যালেন্স কত, 60 টাকা। এখানে দেখেন এই যে ব্যালেন্স ইন জিরো, এখানে দেখাবে এই 60 টাকা টোটালটা। আর এই যে ব্যাংক স্টেটমেন্ট, এটা দেখেন এখানে এখনো ফাঁকা, আমরা কোনো ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করিনি। আর এখানে স্টেটমেন্ট ব্যালেন্স এটা হচ্ছে জিরো। তার মানে এই ব্যাংক স্টেটমেন্টে আমাদের যতগুলো ট্রানজ্যাকশন হবে সেটার যেটা ব্যালেন্স, টোটাল না কিন্তু ব্যালেন্স, ব্যালেন্স কোনটা, একটা ধরেন আমি টাকা ডিপোজিট করলাম, সেটা অ্যাড হলো, টাকা তুললাম, মাইনাস হলো, এইভাবে করে যে ব্যালেন্সটা থাকবে এখানে দেখেন, ঠিক আছে, এই ব্যালেন্সটা এখানে শো করবে। আর এই যে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা শো করবে এই স্টেটমেন্ট ব্যালেন্স। ওকে, এখন আমরা এই স্টেটমেন্ট ব্যালেন্স পাবো কখন, যখন আমরা ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করব। আপলোড করলে ব্যাংক স্টেটমেন্টে যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করে আমার যে ব্যালেন্স সেটা এখানে শো করবে। এখন ব্যাংক স্টেটমেন্টে আমার এন্ডিং ব্যালেন্স আছে কত, শেষ ব্যালেন্স কত, যোগ বিয়োগ করে আছে কত, 320.07। তার মানে আমি যদি ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড করি তাহলে আমার এখানে কিন্তু অবশ্যই 320.07 হতে হবে, তাই না? আচ্ছা, আর এইখানে এই ব্যালেন্সটা কিন্তু এটা আপনার সাথে নাও মিলতে পারে, কারণ আপনার আগে পরে অনেক ট্রানজ্যাকশন আছে। ঠিক আছে, এটা আমরা মিলাবো হচ্ছে রিপোর্টে যায়, অন্য জায়গায় যায়, যে ওই ব্যালেন্স আর এই ব্যালেন্স যে টাইমটা দিচ্ছি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 29 তারিখ পর্যন্ত যে টাইম দিচ্ছি, ওই টাইমে যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশন কিন্তু আবার এই দুটো মিলতে হবে, বুঝছেন? এখানে দেখেন, এখানে যদি আপনি অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে যান, এখানে দেখেন সব 22-23 এন্ট্রি, তাই না? আর ওটা হলো 20। তার মানে আমার এগুলো বাদ দিয়ে এখানে এই দুটা ব্যালেন্স মিলতে হবে। ওকে, তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা যাব আগে ব্যাংকটা খুঁজবো, ব্যাংক না থাকলে ব্যাংক অ্যাড করবো, আর ব্যাংক থাকলে তো থাকলোই। এখন আসেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স আমাদের ওখানে কত আছে, 399 সামথিং আছে, তারা এই যে এখানে আছে 399.47। এখন আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে যে আমার ওপেনিং ব্যালেন্স ঠিক আছে কিনা। এখানে আমার ওপেনিং ব্যালেন্স কি ঠিক আছে, 850, তাই না? ওপেনিং ডেটও ঠিক নেই, ঠিক আছে। তাহলে যেটা করতে হবে, আমাকে প্রথমেই আগে এই ওপেনিং ব্যালেন্সটা আগে ঠিক করে নিতে হবে। যদি এখানে ওপেনিং ব্যালেন্স বলে কিছু না থাকে তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স দিব কিভাবে, রিসিভ মানি করে দিব। এখানে কিন্তু জার্নাল করে বা অন্যভাবে কিন্তু ওপেনিং ব্যালেন্স দেওয়া যায় না। এখানে একটাই উপায়, সেটা হচ্ছে রিসিভ মানি, ব্যাংকের এই যে প্লাস থেকে এই রিসিভ মানি করবেন, আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে করবেন স্পেন্ড মানি। যদি ক্রেডিট কার্ড রিকনসিলেশন করেন তাহলে স্পেন্ড মানি করে সেটার ওপেনিং ব্যালেন্স দিতে হবে। ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্সটার সামনে মাইনাস থাকে না, কিন্তু আলটিমেটলি ওটা মাইনাস, তাই না? ক্রেডিট কার্ডের ব্যালেন্স জিরো মানে কি, আপনার কোনো দায় নাই। যখনই আপনি একটা 500 টাকা ক্যাচাং করে খরচ করে ফেললেন, সাথে সাথে আপনি 500 টাকা লোনে পড়ে গেলেন। তার মানে ওটা কি, টাকা কাটিয়ে নিল না? তো আপনি যখনই ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স দিবেন তখন এখান থেকে প্লাস আইকন থেকে করবেন স্পেন্ড মানি। আর যখনই আপনি অন্য ব্যাংক বা অন্য কিছুর ওপেনিং ব্যালেন্স দেবেন, ব্যাংকে ওপেনিং ব্যালেন্স কখন হয়, যখন আপনি টাকা জমা দেন, টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত ওপেনিং ব্যালেন্স থাকে, তার মানে অবশ্যই রিসিভ মানি করতে হবে, ঠিক আছে? রিসিভ মানি করে আপনি এখানে জমা দিবেন। আচ্ছা, এখন আসেন আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাংক খোঁজা। খুঁজলাম,
ব্যাংকটার দুইটা জিনিস মিলাতে হবে আমাদের, সেটা বুঝলাম। একটা হচ্ছে স্টেটমেন্ট ব্যালেন্সের সাথে এই ব্যাংক স্টেটমেন্টের সাথে স্টেটমেন্ট ব্যালেন্স, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের সাথে ব্যালেন্স শিট জিরো ব্যালেন্স। এইটার সাথে এটা সরাসরি কানেক্টেড। এখানে আমরা যা যা লেনদেন করি সেটার ব্যালেন্সটা এখানে যা জমা হয়, আর স্টেটমেন্টে আমরা যা যা আপলোড করব, ব্যাংক থেকে আমরা যা পাইছি সেটা যেখানে দেখাবো সেটা এই ব্যালেন্সটা এসে এখানে জমা হবে। এই পর্যন্ত সবাই বুঝছেন তো? ওকে, এখন আসেন, আমরা যে স্টেটমেন্টটা পাইছি এখানে আমার ওপেনিং ব্যালেন্স এখানে দেওয়া আছে, তাই না? এই ওপেনিং ব্যালেন্স কি আমার এই ট্রানজ্যাকশনগুলোর মধ্যে দেওয়া আছে? নাই। তাহলে আমাকে ওপেনিং ব্যালেন্সটাও এই ট্রানজ্যাকশনের মধ্যে আনতে হবে। কারণ কি, ওপেনিং ব্যালেন্স না আনলে প্রথম দিন, এটা ধরেন ফেব্রুয়ারির 5 তারিখে প্রথম ট্রানজ্যাকশন, বাট ফেব্রুয়ারির 1 তারিখে আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল, এই যে আপনার আসবে না? অবশ্যই আসতে হবে, ঠিক আছে? এটা এটা কিন্তু এখানে বলেই দিছে, হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স মানে কি ফেব্রুয়ারি 1 তারিখে এই ব্যালেন্স ছিল। এখন ধরেন আমার তো ওপেনিং ব্যালেন্সও ঠিক নেই, ডেটও ঠিক নেই। আপনারা কিন্তু অ্যাকাউন্ট এইভাবেই পাবেন, ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে, দেওয়ার পর দেখবেন সব এরকম এলোমেলো, তাই না? এখন আমরা যদি এই সিস্টেমটা না জানি যে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে ঠিক করব, তাহলে তো হবে না, এটাকে আমার ঠিক করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ওপেনিং ব্যালেন্সে ক্লিক করব। দেখেন ওপেনিং ব্যালেন্সটা ওপেন হয়েছে। এখন এই ওপেনিং ব্যালেন্সটা ওপেন হয়েছে কিভাবে, দেখেন ট্রানজ্যাকশন রিসিভ মানি, এখানে উপায় একটাই, রিসিভ মানি করেই ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা ঠিক করতে যাই, আমরা কি করব, এই অপশন থেকে যাব হচ্ছে এডিট ট্রানজ্যাকশন। ফার্স্টে আমাকে রিসিভ মানিটা ওপেন করতে হবে, ওপেন করে অপশন থেকে এডিট ট্রানজ্যাকশনে যাব, গিয়ে আমি আগে ডেটটা চেঞ্জ করব। ডেট ছিল আমার হলো 2020, 2020 কই, 18, 20, 20-20-এর ফেব্রুয়ারির 1 তারিখ না? ফেব্রুয়ারি, ওকে। এখন আমি ডেট সিলেক্ট করলাম 1। তাহলে 2020-এর ফেব্রুয়ারি 1 তারিখে আমার ওপেনিং ব্যালেন্স থাকার কথা কত, 399.47। আর একবার একটু চেক করে নিই, আরে চেক করে নিই, 399.47। ওকে, এটা আমার ওপেনিং ব্যালেন্স থাকার কথা, এটা আমি দিলাম। অ্যাকাউন্ট যদি এখানে সিলেক্ট না করা থাকে, অ্যাকাউন্ট অবশ্যই সেলস দিব, কারণ ইনকাম ছাড়া তো ওখানে জমা হয় নাই, ঠিক আছে? আর এখানে ট্যাক্স অবশ্যই অবশ্যই ব্যাংক ট্রানজাকশনের ক্ষেত্রে ট্যাক্স দিব 0। কারণ কি, ধরেন আপনি এটা কোনো কাস্টমারের কাছ থেকে পাইছেন, কথার কথা, ঠিক আছে? সেই যে টোটাল যে ব্যালেন্সটা, যেটা আপনি ব্যাংকে টাকাটা নিচ্ছেন, সেটা তো ভ্যাট অ্যাড হয়ে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াইছে। আপনি কুইকবির কথা চিন্তা করেন, আপনি যদি রিসিভ মানি করেন, তাহলে আপনার কি প্রোডাক্টের দাম ভ্যাট অ্যাড হয়ে টোটাল টাকাটা রিসিভ মানি করেন না? তার মানে যদি এখানে ট্যাক্সের ব্যাপার থাকে, আমরা অবশ্যই এটাকে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে ট্যাক্সটা করবো কি 0, কারণ ব্যাংক লেনদেনের উপরে তো আলাদা করে কোনো ট্যাক্স নেই। তার মানে এটাকে আমাকে 0 ধরতে হবে। তাহলে আমাকে এখন দেখেন, ডেট ঠিক হলো, আমার 399.47 ঠিক হলো, আমি জাস্ট এটাকে আপডেট দিব। তাহলে আমার যে স্টেপগুলো আছে, স্টেপগুলোর মধ্যে প্রথম কাজ ছিল আমার ওপেনিং ব্যালেন্সটা ঠিক করা। আর যদি এটা না থাকতো তাহলে তো খুব সহজ, জাস্ট এই প্লাস নিউ আইকনে গিয়ে রিসিভ মানি, রিসিভ মানিতে যাব, গিয়ে এখানে ডেট দিব কবে, 2020-এর ফেব্রুয়ারি 1 তারিখ। ডেট দিয়ে ওই যে আমরা কন্ট্যাক্টে ওপেনিং ব্যালেন্স বলে একটা সেভ করে রাখছিলাম, মনে আছে? কেন, ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য। সেই ওপেনিং, এই যে ব্যাংক দেখেন, এই যে মেট্রো ব্যাংক, নেক্সট করব, নেক্সট করে এই যে এখানে ফ্রম কি দিব, এটা ওপেনিং ব্যালেন্স, এইটা আমরা অ্যাড করব কোথায়, কন্ট্যাক্টে, হ্যাঁ। এই যে ওপেনিং ব্যালেন্স সিলেক্ট করে এখানে ডেট দিয়ে এখানে টাকা অঙ্ক বসায় জাস্ট সেভ দিলে এটা ওপেনিং ব্যালেন্স নিয়ে নেবে যদি না থাকে। আর যদি থাকে, ভুলভাল থাকে, তাহলে আমাদেরকে ওপেনিং ব্যালেন্সে গিয়ে, এই যে ওপেনিং ব্যালেন্সে গিয়ে এটা এডিট করতে হবে, অপশনে গিয়ে এডিট ট্রানজ্যাকশন। এখন দেখেন আমাদের 1 ফেব্রুয়ারি ওপেনিং ব্যালেন্স 399.47, এটা ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে যদি আমি আমার ট্রানজ্যাকশনের লিস্টে নিয়ে আসতে চাই, আমার নর্মালি ট্রানজ্যাকশনের লিস্ট কবে থেকে দেখাচ্ছে, 5 তারিখ। এখানে ওপেনিং ব্যালেন্স কোন লিস্টে নাই, কারণ ওপেনিং ব্যালেন্সটা যদি আমি লিস্টে না ধরি তাহলে তো আমার এন্ডিং ব্যালেন্স মিলবে না, তাই না? এখন আমি যদি এটাকে আমার লিস্টে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে আরেকবার ওপেন করব। ওপেন করে এই একটু আগে যে অপশনে গেছিলাম, এই অপশনে যাব,
যে মার্ক অ্যাজ রিকনসাইল্ড, এটাতে ক্লিক করব। মার্ক অ্যাজ রিকনসাইল্ড, এটাতে ক্লিক করলে কি হবে দেখেন, মার্ক অ্যাজ রিকনসাইল্ড। ওকে, এখন যদি আমরা মেট্রো ব্যাংকের ট্রানজ্যাকশনে ফিরে আসি, এটা দেখেন রিকনসাইল্ড হয়ে গেছে কিন্তু। ওকে, আমরা যেমন ওখানে ওপেনিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্স দিয়ে ডেট দিয়ে জিরো হয়ে যেত রিকনসাইল করতাম, এখানে এটা এভাবে হবে না। এখানে আপনাকে ওপেনিং ব্যালেন্সটা আগে ট্রানজ্যাকশনে নিয়ে আসতে হবে। এখন দেখেন এইটা একটু আগে কি ছিল, জিরো। তার মানে এই যে আমার ব্যাংক স্টেটমেন্টে কিন্তু এই ওপেনিং ব্যালেন্সটা ঢুকে গেছে, এখানে ব্যাংক স্টেটমেন্টটা ওপেনিং ব্যালেন্সটা ঢুকে গেছে বলে কিন্তু এখানে ওপেনিং ব্যালেন্সটা এখানে শো করতেছে। আমি কি বলছি, আপনার ব্যাংক স্টেটমেন্টে যে ওপেনিং ব্যালেন্স আছে সেটা কিন্তু আমাকে এই ট্রানজ্যাকশন লিস্টের মধ্যে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু ট্রানজ্যাকশন লিস্ট আসবে, ব্যাংক স্টেটমেন্ট যেটা আমি আপলোড করব। এখন যেহেতু আমার এখানে নাই, এখানে তো আলাদা করে কোনো ট্রানজ্যাকশন দেওয়া নেই, তো 1 ফেব্রুয়ারি 399.47 এটা তো থাকে না, এখানে ওপেনিং ব্যালেন্স এখানে দেওয়া থাকে। তাহলে আমরা একটা সিস্টেম করব কি, বারবার এটা ওপেন হয় কেন, আমরা একটা সিস্টেম করব কি, আমরা ওপেনিং ব্যালেন্সটা যদি না দেওয়া থাকে দিয়ে নিব, আর ভুলভাল থাকলে ঠিক করে নিব, নিয়ে সেটাকে মার্ক অ্যাজ রিকনসাইল করে ফেলবো। তাহলে দেখেন এইখানে দেখেন, আপনাকে একটা জিনিস বলি, এখানে আগে কত দেখাচ্ছিল, 60 টাকা, শুধু 60 টাকা দেখাচ্ছিল তাই না, শুধু 60 টাকা দেখাচ্ছিল। এটার কারণ কি, এটা আমরা ব্যালেন্সটা চেক করি। যখন আমরা ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করলাম, ঠিক আছে, এইখানে দেখেন এইটা এখন যদি আপনি যোগ বিয়োগ করেন, এই যে এটা আগে কত ছিল 850, সেটা চেঞ্জ হয়ে গেছে না, তাহলে এখানে চেঞ্জ হয়ে গেলে এখানে যোগ বিয়োগ করে দেখবেন যে এই অঙ্কটাই হবে। তার মানে এটার ব্যালেন্সটা এখানে চলে আসছে। আর এটার ব্যালেন্সটা কি হয়েছে, এই ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটাতে আমরা একটা এন্ট্রি এখন পর্যন্ত করতে পারছি যেটা রিকনসাইল হয়ে চলে গেছে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে, সেটা এখানে শো করতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টস ব্যালেন্সে মানে অ্যাকাউন্টস ট্রানজ্যাকশনে যতগুলো ট্রানজ্যাকশন থাকুক এটা এটার মতো থাকবে। আমাদের এখন কাজ হবে এই ব্যাংক স্টেটমেন্টটাকে আপলোড করা। পিডিএফ ফাইল পাইছি না একটা, কুইকবুকের মতো আমরা এটাকে আপলোড করে দেবো, একটা একটা করে তার এন্ট্রি দেওয়া যাবে না। ওকে, এখানে আমরা কি করব দেখেন, এখানে এসে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে বলতে ব্যাংক স্টেটমেন্টে এসে এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে, একটা দেখেন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন ব্যাংক স্টেটমেন্ট, এখান থেকেও আপনি এই দুইটাতে মুভ করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি, মানে আমরা যদি এখানে এরকম কোনো ইয়ার প্রয়োজন পড়ে, ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মানে রিকনসাইলে যাওয়ার আগে যে আমার একটা হিসাব ঠিক করে নিতে হবে, আমি এখানে ধরেন পেপাল থেকে বা আমি বিকাশ থেকে অমুক ব্যাংকে ট্রান্সফার করছি, সেই ট্রান্সফারটা আমার এখানে করে নিতে হবে, তাহলে আমরা এখান থেকেই করতে পারবো। আর এই যে রিকনসাইল অপশন যেটা আছে, এখানে এসে দেখেন নিচে আছে ইম্পোর্ট এ স্টেটমেন্ট, আমরা এই স্টেটমেন্টটা এখানে ইম্পোর্ট করব। এটা যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এখানে বলছে আপলোড ইম্পোর্ট সেটিংস আর রিভিউ। ওকে, এখন এখানে ও কি বলতেছে, একটু বড় করলে এখানে বলতেছেন ডাউনলোড জেরো সিএসবি টেমপ্লেট। এখানে বলছে যে এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে, ওই আমরা কুইকবুকে বা জেরোতে যে টেমপ্লেটগুলোতে করছি, বাট কুইকবুকে কিন্তু কোনো টেমপ্লেট ছিল না। কুইকবুকে আমরা টেমপ্লেটটা তৈরি করে নিছি, ফরম্যাট করে 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 জিনিসটা তৈরি করে নিছি। ও খালি একটা জিনিসই বলে দিছে, সেটা হচ্ছে তোমার 3টা কলামের বেশি দিতে পারবো না, আর যদি 4টা কলাম দাও তাহলে ওখানে যে 2 সিলেক্ট করে দিতে হবে, 2 কলাম ডেবিট ক্রেডিট। বাট ম্যাক্সিমাম সফটওয়্যারের ক্ষেত্রে বা অনেক ব্যাংকের ক্ষেত্রেও তারা একটা কলামই দেয়, হয়তো প্লাস মাইনাস করে দেয়, হ্যাঁ। বাট এখানে আমরা একটা সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট আছে, টেমপ্লেট অনুযায়ী বসাইতে হবে। ওকে, ধরেন আমি এটাকে ওপেন করি, এটা ডাউনলোড হয়েছে, এটাকে ওপেন করি, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ। এখানে জিনিসটা দেখেন, এখানে কি আছে, এখানে বলছে ডেট, অ্যামাউন্ট, পেই, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার। তার মধ্যে স্টার মার্ক আছে কোনটা, ডেট আর অ্যামাউন্ট, মানে এই দুইটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি, এই দুটো না থাকলে আপনার এটা আপলোড হবে না, নিবে না। আর বাকিগুলো আপনার যত বেশি দিতে পারেন, ঠিক আছে। এইটা আমরা পাইলাম ফরম্যাট। আর আমাদের কাছে আছে কি, এখানে আছে ইনফরমেশন, তাই না।
এখানে আমার ডেট আছে আর হচ্ছে অ্যামাউন্ট আছে, প্লাস মাইনাস যাই থাক অ্যামাউন্ট আছে। এখন ডেসক্রিপশনটাও আছে, কিন্তু ওখানে যে ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি না, কিন্তু মাঝখানে যে ডেসক্রিপশনও আছে কিন্তু। ওকে, এখন আমরা কি করব, আমরা ঠিক আগের মতো কুইকবুকে যেমন আমরা অনলাইনে দিয়ে আমরা এই পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করছিলাম, ঠিক ওইরকম এক্সেলে কনভার্ট করব। আমি কনভার্ট করার ইয়াটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, এটা কিন্তু ফরম্যাট করব না, কনভার্ট করব। জামদার দিয়ে আমরা কনভার্ট করব জাস্ট। ওটা যেমন কনভার্ট করে আমরা 3 কলামে এনে অনেক কিছু করছি না, এরকম কিছু করবো না, জাস্ট কনভার্ট করে আনবো। এখন যদি ধরেন যে 3-4 কলাম থাকে, সেক্ষেত্রে আমার সুবিধার্থে আমি 1 কলামে আনবো। 1 কলামের তো আপনারা সূত্রটা জানেন, কনকাটিনেট দিয়ে 1 কলামে আনবো। হ্যাঁ, মানে মোটামুটি আপনাকে একটা ফরম্যাটে আনতে হবে, এই কাজটুকু তো আপনাকে করতেই হবে। এই কাজটুকু না করলে তো আপনাকে টাকা দিবে না, বুঝছেন? এরপরে আসেন, আমরা কি করছি, আমরা একটা এক্সেল ফাইল নামাইছি, ফরম্যাটটা এখানে নামাইছি। এখন আমি যেটা আপনাকে দেখাই, দেখেন এখানে হচ্ছে কি, আমি এটা আগেই ফরম্যাট মানে কি বলে কনভার্ট করে রাখছি আর কি। হ্যাঁ, কনভার্ট করাতে কি হয়েছে দেখেন, এটা আসছিল আমার মূল পেজটা, কনভার্ট করলে কিন্তু এই যে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে আসে, তাই তো? এইটাকে আমি মাঝখানে লাইন টাইন ফালাই দিয়ে কি করছি, 1 লাইনে নিয়ে আসছি। আমার দেখেন মানি ইন, মানি আউট, ক্যাটাগরি, তারপর হচ্ছে ডেট, ডেসক্রিপশন, এগুলো কিন্তু সব ঠিকই আছে, ওইভাবেই রাখছি। রেখে আমি জাস্ট এগুলোকে সব 1 কলামে নিয়ে আসছি। এইটুকু তো পারবেন? ওকে, এখন আসেন, আমি এই যে আমার ফরম্যাটটা করা আছে, মানে এই পর্যন্ত নিয়ে আসছি, এখান থেকে আমি ইনফরমেশন কপি করে বসাবো হচ্ছে এই যে কুইক মানে সরি জেরোর থেকে যে আমাদেরকে ফরম্যাটটা দিছে এই ফরম্যাটে। ওকে, এখন আসেন, প্রথমে কি আছে, ডেট। আমি ডেটটা কপি করলাম, ঠিক এই যে এটা আগের মতোই, মানে উপরের এটা রেখে দিব, মানে উপরে এই ফরম্যাটে আমাদের উপরের যে হেডিংটা আছে এই রোটা 1 নম্বর রোটা রেখে দিব, দিয়ে তার নিচে আমরা ডেটটা কপি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, এরপর আসেন অ্যামাউন্ট, হয়ে গেল এটা অ্যামাউন্ট। এখন আমাদের এখানে তো অ্যামাউন্টের ঘর 2টা, তাই না? এটা বলছে কি মানি আউট, এটা বের হয়ে গেছে, আর এটা বলছে মানি ইন, এটা ঢুকছে। তাহলে যেহেতু আমাদের এখানে বেশি 2টা আছে, আমি আপাতত এটা আমাদের কাজের সুবিধার্থে আর কি, হ্যাঁ, এটা কোনো সূত্র না, কাজের সুবিধার্থে আমরা ধরেন এইটাকে আগে কপি করি, কপি করে অ্যামাউন্টের ঘরে বসাইলাম। ওকে, এখানে কিন্তু দেখেন আমার 2টা ঘর ফাঁকা, কারণ এই 2টা ঘরের মধ্যে আমার টাকা ঢুকবে, তাই তো? এখন ধরেন আমরা যদি এখানে দেখি, এখানে একটা ঘর আছে হলো 800, এটা হলো 800, এটা হলো 900, ঠিক আছে? যেহেতু 2টা আছে আমরা সহজেই বুঝতে পারতেছি, বেশি ছোট হয়ে গেল। হ্যাঁ, যেহেতু 2টা আছে আমরা সহজেই বুঝতে পারতেছি, আমরা যেটা করব এখানে বসাই দিই। এখানে দিলাম হচ্ছে বোঝার জন্য, কারণ কি এটা তো আপনার 2টা এক জিনিস না, 800 আর 900 কি, মানি ইন মানে ব্যাংকে টাকা ঢুকছে, আর বাকিগুলো হচ্ছে আউট, টাকা চলে গেছে। এইটা যেহেতু সংখ্যায় বেশি ওরা, আমি এটার সামনে আগে একটা মাইনাস বসাবো, তাইলে আমার এটা ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে না? ঠিক এই জায়গাতেও আমরা -900 বসাই দিই। এখন আলটিমেটলি ঘটনা হয়ে গেল কিন্তু উল্টা, তাই না? যেটা মানি ইন সেটা দেখাচ্ছে মাইনাস, আর যেটা মানি আউট সেটা দেখাচ্ছে প্লাস। এখন এখানে আমরা একটু রাফ করবো, রাফ রাফ করবো কি, আমরা এর আগে শিখছি কি -1 ফর্মুলা দিলে আপনার ঘটনা উল্টায় যাবে। তাহলে আমরা এখানে -1, যদি এটা এখানে কপি করে আমি সবগুলো সিলেক্ট করে পেস্ট করে দিতে পারতাম, এটা অনেকের বুঝতে সমস্যা হতে পারে, আমি একবারে ডিরেক্টলি মানে ডিটেলটাই করছি আর কি। হ্যাঁ, ধরেন -1 দিয়ে আমি সবগুলো টেনে সবগুলোর পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি যদি এখন এখানে ইকুয়াল দেই এবং মাল্টিপ্লাই করি, এইটা মাল্টিপ্লাই -1, এটা যদি দেই তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি এটার সামনে মাইনাস চলে আসছে। এখন যদি আমি এই সূত্রটা টান দিয়ে সবগুলোর পাশে নিয়ে আসি, তাহলে দেখেন ঘটনা এখন সঠিক হয়ে গেছে, মানে এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে আর প্লাসগুলো সব মাইনাস হয়ে গেছে। ওকে, এখন আগের মতোই আমরা এই সূত্র রেখে তো আর এটা করতে পারবো না, যার কারণে আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে এখানে আমরা ভ্যালু পেস্ট করব, তাই না? পেস্ট স্পেশাল দিয়ে আমরা এই যে ভ্যালু দিয়ে দিলাম, তাহলে আমার এই ঘরে যা ছিল সেটাই এখানে বসলো, কিন্তু জাস্ট এটার সামনে এটার মধ্যে আর ফর্মুলাটা নাই। হ্যাঁ, এখন আমরা বাকি এই 2টা, এটা রাফ করছি না, রাফ খাতা না, রাফ খাতাটা এটা কেটে দিব। ওকে, তাহলে আমরা যে
অনলাইন থেকে যেটা আমরা পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করছি সেখান থেকে জাস্ট ছোটোখাটো ফরম্যাট করে এক লাইনে নিয়ে আসলাম যাতে আমার কপি করতে সুবিধা হয়। নিয়ে এসে আমি ওখানকার ডেট এবং ওখানকার অ্যামাউন্ট যেটা ইন সেটাকে আমি প্লাস রাখলাম, আর যেটা আউট সেটাকে আমি মাইনাস করলাম এই ফর্মুলা দিয়ে। এটুকু তো বুঝতে পারছেন সবাই? ওকে, আচ্ছা, এটা গেল। এখন আসেন আমাদের এই ফরম্যাটে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশন আছে না? আমরা কিন্তু এটা ইয়েতেও পাইছি, ওই যে পিডিএফটাতেও দেওয়া আছে মাঝখানে কোন ট্রানজাকশন কি ডেসক্রিপশন। যেহেতু এটা আমাদের আছে সেহেতু এটা আমরা এখান থেকে কপি করে বসাবো। এই যে ডেসক্রিপশন, ঠিক আছে, বসাই দিলাম। এটা তো বড় হয়ে গেল। আচ্ছা, এখন ঠিক আছে না? মানে এটা অনেকে অনেকভাবে ফরম্যাট করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু জিনিস ঠিক থাকলেই হয়েছে। ওকে, এখন দেখেন এই যে ডেসক্রিপশনটা এখানে বসাইলাম, এখন আমার ফাঁকা থাকলো কি, পেই, রেফারেন্স, চেক নাম্বার। এখন চেক নাম্বার, প্রতিটা ট্রানজাকশনের চেক নাম্বার আমার স্টেটমেন্টে নাই, এটা আমি দিতে পারতেছি না। রেফারেন্স, এই রেফারেন্সের ব্যাপারটা যদি কোনো ক্লায়েন্টের কাজ আসে, রেফারেন্সের ব্যাপারটা তাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার এই ট্রানজাকশনের এগেইনস্টে তোমার নিজের কাছে কোনো রেফারেন্স আছে কিনা। যদি রেফারেন্স থাকে তাহলে সেটা পাঠাও, দরকার পড়লে এই এক্সেলটা মানে ওকে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে। কখনো এক্সেল পাঠিয়ে দেবেন না, কিন্তু এক্সেল পাঠিয়ে দিলে তো ফরম্যাট বুঝেই গেছে, ও তখন আর নিজে আপলোড করবে, আপনারা দিবে না, বুঝছেন? এটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন যে ভাই এই রেফারেন্সগুলো তুমি আমাকে ফিল আপ করে দাও, তুমি হাতে লিখে দাও, আমি তুলে নিব, অসুবিধা নেই। রেফারেন্সটারও একটা সুবিধা আছে। আচ্ছা, এখন দেখেন এটা যদি থাকলে দিব, না থাকলে নাই। এখন পেইটাও কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু পেইটা আমরা চেষ্টা করব দেওয়ার, খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের অনেক রকম সুবিধা হবে। সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। ধরেন পেইতে যদি আমরা এখানে একটু খোঁজ করি, এখানে যদি একটু খুঁজে দেখি পেই আসলে কে, মানে যাকে এই যে মাইনাস টাকাগুলো, মানে এখান থেকে টাকা যে বের হয়ে গেছে, কাকে কাকে টাকাটা দেওয়া হয়েছে। এবং প্লাসের ক্ষেত্রেও পেই আসবে, মানে ওটা পেই মানে হচ্ছে কার সাথে লেনদেন আর কি। ওকে, তো ধরেন এটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক সংক্ষেপে লেখা। এখানে পেই হচ্ছে ফেসবুক, ফেসবুক, ঠিক আছে, একটা পাইলাম। পরেরটা কি, লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে পেই, মানে লিঙ্কডইনের কোনো একটা মানে চার্জ হোক বা কিছু একটা পরিশোধ করা হয়েছে। এইটা আমাদের, এটা আপনার চেষ্টা করবেন যতগুলো, এটা কিন্তু কেউ দিবেও না আসলে, হ্যাঁ, যতগুলো আছে ডেসক্রিপশন থেকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন যে কোনটা কোনটা তার মানে পেই হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে কাজ করতে, এটা একটু পরে বুঝতে পারবেন। যেমন এই টাকাটা ঢুকছে আমার, এগুলো তো বের হয়ে গেছে, আমি পেমেন্ট দিছি। এই টাকা ঢুকছে হচ্ছে শাহ আর এইচ বলে একটা লোকের কাছ থেকে, আমি সেটা দিলাম। ওকে, আর হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শাহ, শাহ, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এইটার ক্ষেত্রে আমার কোনো পেই হবে না। এর কারণ কি, এখানে একটা কমন সেন্স খাটাতে হবে, সেটা হচ্ছে ডিরেক্ট ডেবিট, পেপাল পেমেন্ট। হ্যাঁ, এখন ডিরেক্ট ডেবিট হয়েছে বুঝলাম, পেপাল থেকে পেমেন্ট হয়েছে বুঝলাম, কিন্তু আসলে কার কাছে পেমেন্ট হয়েছে, কোথায় পেমেন্ট হয়েছে, এটা কিন্তু আমরা জানি না। যেমন ধরেন বিকাশে পেমেন্ট করছেন, পেই কি বিকাশ? বিকাশ হচ্ছে একটা মাধ্যম, তাই না? ব্যাংক থেকে পেমেন্ট করছেন, যদি কারো নাম না থাকে, পেই তো আর ব্যাংক না, ব্যাংক হচ্ছে যার কাছে পেমেন্ট করছেন সে। এখন এখানে হচ্ছে এইগুলো হলো মাধ্যম, এ কিন্তু পেই না। এই জন্য পেপাল বা এই ধরনের কোনো মানি ট্রানজাকশন বা কোনো ব্যাংক এটা থাকলে আমরা পেই দিব না, যদি তার নাম উল্লেখ না থাকে। যদি এরকম থাকতো যে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট টু অমুক, তাহলে তার নামটা টু ফেসবুক মনে করেন, তাহলে ফেসবুক বসে দেন, ঠিক আছে? এই জন্য কখনো আমরা এগুলো দিব না। এখানে যেমন আছে, যেমন ফাইবার আছে, এই পেমেন্টটা বোঝাই যাচ্ছে এটা ফাইবারে করা হয়েছে, এখানে ফাইবার বসাই। তারপর পারচেজ নেমস্কো, নেমস্কো বসাই। এখানে পারচেজের পাশে নেমস্কোর নাম দেওয়া আছে। হ্যাঁ, এরপর এখানে কি আছে, যে ব্লু হোস্ট, ব্লু হোস্ট এটা বসাবো। এরপর এগুলো পেপাল পেমেন্ট, এটা আবার ফাইবার, 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 ওকে।
এটা আবার এই যে ওই সায়ের কাছ থেকে আবার পেমেন্ট আসছে। হ্যাঁ, ওর নামটা বসাবো। ধরেন আপনার 200 ট্রানজ্যাকশন। হ্যাঁ, এখানে তো আমার আছে কয়টা, 30-31টা আছে। আপনার ট্রানজ্যাকশন মনে করেন 200 এক মাসে। এখন আপনি যদি বলেন যে ভাই এটার কোনো শর্টকাট আছে কিনা, এরকম শর্টকাট নেই। এটা আপনাকে এরকম পেই খুঁজে খুঁজে বের করেই বসাতে হবে। ওকে, আপনার কাজের সুবিধার্থেই। এরপরে এটা আবার নেমস্কো। এটা কি, এটা ফাইবার। ফাইবার, এটা নেমস্কো। এটা হচ্ছে মেলচিন। মেলচিন এই, আর এটা হচ্ছে কি, এগুলো চার্জ, অ্যাকাউন্ট মেনটেন্স ফি, এগুলো চার্জ। হ্যাঁ, তাহলে আমরা এই ট্রানজ্যাকশনগুলোর মধ্যে খুঁজে খুঁজে আমরা এই কয়টা পেই পাইছি। যে কয়টা পাইছি ওই কয়টাই দিব, না থাকলে তো আর জোর করে দেওয়া যাবে না। হ্যাঁ, এটাকে ধরেন আমি সেভ করলাম। সেভ করার পরে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেভ করার পরে আমরা অবশ্যই এবং অবশ্যই এটাকে কেটে দিব। এটা কিন্তু ওপেন করে রেখে আপলোড করবো না, কারণ ওপেন আপলোড করে রাখলে বলবে যে তোমার এই ফাইলটা অন্য জায়গায় বিজি আছে, আপলোড হবে না। বুঝছেন? আমরা অনেক সময় এটা করতে যায়, মানে আসল কামটাই আর হয় না। তাহলে এটা ছিল আমার কি, র ফাইলটা ছিল, মানে যেটা আমি ওই পিডিএফ থেকে কনভার্ট করছি, করে এখান থেকে আমি ফরম্যাট তো ওর কাছে দেওয়াই আছে, সেই ফরম্যাটে জাস্ট ডাটাগুলা ট্রান্সফার করছি। এবং ডাটাগুলো ট্রান্সফার করার মাঝখানে, হ্যাঁ, 2 টাকা ছিল যে ক্রেডিট দিকে, হ্যাঁ 800 টাকা 900 টাকা, হ্যাঁ অনেকগুলো টাকা থাকে সেটা কি এরকম এরকম একটা করে দিতে হবে। হ্যাঁ, একটা একটা করে দিতে হবে। ধরেন আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আপনি পাইছেন, সেখানে ধরেন একটাই কলাম আছে, ও ওখানে প্লাস মাইনাস করেই দিছে, তখন তো আর কিছু করতে হবে না। বাট যদি এরকম 2টা কলাম থাকে, তাহলে আপনাকে একটা একটা করে ধরে নিয়ে আসতে হবে। বুঝছেন? ধরেন 200 ট্রানজ্যাকশন আছে, তার মধ্যে কয়টা থাকবে, ধরেন 40টা আছে। এইটুকু কষ্ট তো করতে হবে। এইটুকুর জন্যই আপনাকে ওর এত সময় নেই এটা ফরম্যাট করার, এই জন্যই কাজটা সে ফাইবারে দিচ্ছে করার জন্য। ওকে, তাহলে এটা আমরা কেটে দিই, আমাদের এটা কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা চলে যাব সিলেক্ট ফাইলে। তারপর ফাইল তো রেডি হয়ে গেছে। এখন আমরা সিলেক্ট ফাইলে যাব, অল ফাইল, মেট্রো ব্যাংক, এই যে এটা। হ্যাঁ, ওপেন করলাম। এটা একটু ছোট করতে হবে না? দেখেন, যদি ধরেন মনে করেন আপনি ওপেন করার পর আরেকবার একটু দেখলেন, দেখে মনে হলো যে না এই ফাইলটা, বা অথবা আমি ভুল ফাইল আপলোড করে ফেলছি, মানে যেটা সেভ করেছেন সেটা না, অন্য কোনো একটা ফাইল আপলোড করে ফেলছেন, তাহলে যে এখান থেকে ডিলিট করে দিলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমরা নেক্সটে যাব। দেখেন, আমরা ছিলাম এতক্ষণ আপলোড অপশনে, এখন আমরা চলে আসলাম ইম্পোর্ট সেটিংসে। হ্যাঁ, এরপরে রিভিউতে যাব। ইম্পোর্ট সেটিংসে এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কীরকম, ধরেন এই যে বাম পাশের যে কলামটা এখানে দেখা যাচ্ছে, এই বাম পাশের কলামটা হচ্ছে আপনার হেডলাইনটা। প্রথমে ছিল কি, ডেট, তারপর অ্যামাউন্ট, তারপর পে, তারপর ডেসক্রিপশন, তারপর হচ্ছে রেফারেন্স, তারপর চেক নাম্বার। ঠিক আছে? এখন এখানে আপনি যেটা দেখতে পাবেন সেটা হলো, ছোট হবে, হ্যাঁ, এখন যেটা দেখতে পাবেন সেটা হলো যে এই যে ডেটের পর প্রথম যে রোটা আছে, প্রথম সেই রোতে ডেট কত আছে প্রথমটাতে, 5/2/2020। ঠিক আছে, আর এটার ক্যাটাগরি কি, ট্রানজাকশন ডেট। আমরা যদি আরেকবার একটু এটা ওপেন করে দেখি, এখানে দেখেন প্রথমটাতে 5/2/2020 আছে ডেটের ঘরে। এটা হচ্ছে চেক পয়েন্ট, এগুলো কিন্তু ধরেন আপনার যদি 5টা ট্রানজাকশনও হয়, তারপর একটু মিলায় দেখবেন, র্যান্ডমলি 2টা মিলাইলেন, ধরেন 200 ট্রানজাকশনে 5-7টা মিলায় দেখলেন যে রো গুলো ঠিক আছে কিনা। যদি 2-4টা থাকে তার মানে সবই ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা আমার মিলছে। এরপরে যদি আমি যাই, দ্বিতীয় বলছে অ্যামাউন্ট, অ্যামাউন্টে কত থাকবে, 39.72, তাই তো? অ্যামাউন্টে আমার 39.72 আছে কিনা একটু দেখি। অ্যামাউন্টে 39.72 আছে। ওকে, এরপরে কি বলছে, এটা হলো ট্রানজাকশন ডেট, ডেট ঠিক আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টও ঠিক আছে, ট্রানজাকশন অ্যামাউন্ট ক্যাটাগরি। ওকে,
এরপর এইভাবে আপনি সবগুলো মিলালেন, মিলানোর পর এটা হচ্ছে, এটা কি ছিল, প্রথম রোটা ছিল প্রথম। আপনি যদি এই যে এখানে আসে নেক্সট করেন, এখানে এসে নেক্সট করেন, এখানে সব চলে আসলে এখন দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টা, এখন দ্বিতীয়টার ডেট, এটা যদি আপনি এক্সেল থেকে মিলাতে চান আপনি মিলাই দেখতে পারেন, ঠিক আছে। এরকম ধরেন আপনি একবারে 2 4 5টা পরে গেলেন 10 নম্বরে কত আছে, ঠিক আছে, এখানে কিন্তু দেখাবে, এখানে কিন্তু দেখাবে এটা কয় নাম্বার, এই যে 6 of 31, ওকে, তার মানে 6 নাম্বার। তার মানে হচ্ছে আপনি এখান থেকে কিন্তু এটা চেক করতে পারছেন, এরকম র্যান্ডমলি 5 7টা চেক করে নেবেন। আমরা একটা দুটা চেক করে দেখছি, মোটামুটি এটা ঠিক আছে, তাই তো। এরপর আমি এখান থেকে নেক্সট করব। এখন দেখেন আমরা যখন নেক্সট করলাম এটা চলে আসলো কোন পর্যায়ে, এটা চলে আসলো হচ্ছে এই যে রিভিউ পর্যায়ে। রিভিউ পর্যায়ে মানে এটা আগেরটাও অ্যাকচুয়ালি ওই ইম্পোর্ট সেটিংস বলতে ওটাও এক ধরনের রিভিউই ছিল। এটাতে আসলে কি এটা টোটাল ডাটাটা আপনি একসাথে দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক আছে কিনা, দরকার পড়লে এক্সেলটা আরেকবার খুলে একটু মিলে ডিলে দেখবেন আর কি, হ্যাঁ। কারণ আপলোড করার পরে ডিলিট করাটা হলো একটা মুশকিল কাম, করা যাবে না তা না, করা যাবে, বাট আপলোড করার সময় যদি আপনি চেক করে নেন তাহলে তার সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা দেখা, এটা আপলোড করার আগে মানে ফাইনাল করার আগে এখানে আমরা একটা কাজ করব, এটা একটা চেক পয়েন্ট। কাজ করব কি, ধরেন আমি যদি আমার স্টেটমেন্ট ওপেন করি, আমার এন্ডিং ব্যালেন্স কত, 320.07, আমি দেখি এটা মিলে কিনা, এটা একটু মিললে তাহলে বুঝবো যে আমার অঙ্ক সব ঠিক আছে। আচ্ছা, এটাকে আগে অটো সাম করে নিই, তাইলে হলো কি এটা, তাই তো, এখানে আমি কত দিব, ওপেনিং ব্যালেন্স দিব, তাই তো, 399.47, এইটাকে যদি আমি এখন প্লাস মাইনাস করি, না মিলল না তো, আমাদের এখানে কোথাও ভুলেছে নাকি, ও উপরে মনে হয় একটা ডাটা মিস হয়ে গেছে, দাঁড়ান, এইটা যদি নেই, এইটা, হ্যাঁ, এটার সাথে আমার কত হবে, 399.47, ওকে, এইটা যদি আমি এখন প্লাস মাইনাস করি, মিলছে, মানে উপরে একটা ডাটা মিস হয়ে গেছিল আর কি, হ্যাঁ, 320.07, তার মানে আমরা এখন ধরে নিতে পারি যে আমাদের ডাটা ঠিক আছে। এগুলো চেক পয়েন্ট কিন্তু আপনারা মানে ধরেন করতে করতে অনেক সময় মুখস্থ হয়ে যাওয়ার পরেও একবার একটু চেক করে নেবেন, মানুষের ব্রেন তো ধোকা দিতে পারে, হ্যাঁ। যখন আপনার এখানে এন্ডিং ব্যালেন্স মিলে গেল তার মানে হচ্ছে আপনার হিসাব ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা চলে আসি এখানে, তাহলে এখন আমরা একটা রিভিউ করলাম, একটা দুইটা আমরা এক্সেল থেকে খুলে দেখলাম হ্যাঁ সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে তো ওকে, এরপর আমরা কমপ্লিট ইম্পোর্ট করব। এখন দেখেন, দেখেন এখানে এটা পুরোটা আসুক, এখানে দেখেন রিকনসাইল, এটা হচ্ছে কুইকবুকের রিভিউ, ফর রিভিউ প্যানেল থাকে না, এখানে আমার কয়টা ডাটা ছিল, 31টা, 31টা এখানে আসবে এখন, হ্যাঁ। আর এটা আমার দেখেন ব্যালেন্স মিলে গেছে, হ্যাঁ। এখন ধরেন আমরা আছি ফর রিভিউতে, তাই তো, এখন এগুলো কি করতে, এখানে দেখেন দুইটা প্যানেল আছে, দুইটা প্যানেল, আমার এই প্যানেলের সাথে এই প্যানেল মিলাইতে হবে। এখন ধরেন আমরা কুইকবুকে কি কি অপশন পাইছিলাম, ফাইন ম্যাচ, ট্রান্সফার, ক্রিয়েট, ক্রিয়েট মানে যে অ্যাড, কুইকবুকে যে একটা ট্রানজেকশনের উপর ক্লিক করলে অ্যাড অপশনটা আসে এটাই ওখানে ক্রিয়েট, আর ম্যাচ হলো তো ম্যাচ, ঠিক আছে। এখন কুইকবুকের মতো মোটামুটি সবই আমরা এখানে পাইলাম। এখন এখানে একটা আমার ম্যাচ করে না, কারণ কি আগে আমার ইয়াতে লেজারে আমার এই ধরনের কোনো এন্ট্রি ছিল না। এখন যদি এন্ট্রিটা থাকতো তাইলে কি হতো সেটা আমরা একটু দেখি, তাই না, ম্যাথ যদি করতো, কারণ কি আমরা এখানে প্র্যাকটিস করতেছি বলে আমরা এন্ট্রিগুলো করিনি, নর্মালি আমাদের মানে রিয়েল লাইফে যে ইয়েগুলো আসবে সে তো 2 4টা মিস হইতে পারে, বাকি এন্ট্রিগুলো তো সে করবে, তাই না। এখন ধরেন, ধরেন এই যে 5 ফেব্রুয়ারি ফেসবুক, ফেসবুককে পেমেন্ট হচ্ছে কত, 39.72, এটা কি হয়েছে আমার স্পেন্ড মানি হয়েছে, টাকা বের হয়ে গেছে না। এখন ধরেন আমরা এই ডেটে একটা স্পেন্ড মানি করে দেখব ওই সেম অ্যামাউন্টের এটা ম্যাচ করে কিনা, আমরা এটা ডুপ্লিকেট দেই,
এটা আপনি ডাইরেক্ট এখান থেকেও যেতে পারবেন। এই যে প্লাস আইকন থেকে আমরা যাব হচ্ছে স্পেন্ড মানিতে। নেট কি স্লো হয়ে গেল আবার? আমাদের ব্যাংক কোনটা রিকনসিলিয়েশন করতেছি আমরা? মেট্রো ব্যাংক। মেট্রো ব্যাংক সিলেক্ট করব, নেক্সট। আচ্ছা, এখন কাকে দিছি এই টাকাটা? ফেসবুক। আমার নাম দিব হচ্ছে ফেসবুক। আচ্ছা, এখানে ফেসবুক আমার অ্যাড করাই ছিল, হ্যাঁ। যদি অ্যাড করা না থাকতো তাহলে অ্যাড নিউ আসতো। অ্যাড নিউতে ক্লিক করলে ফেসবুক অ্যাড হয়ে যাবে। এখন ডেট আমার কবে হবে? ডেট হবে 2020 সালের 5ই ফেব্রুয়ারি। প্রথম ট্রানজ্যাকশন ছিল আমার 5ই ফেব্রুয়ারি। তাহলে 2020 ফেব্রুয়ারি। ওকে, এখন আমি সিলেক্ট করব হচ্ছে 5 তারিখ। ওকে, এখন আমি এটা স্পেন্ড মানি করছি কত টাকা? এটা করছি আমি, আগের টাকার মোটা বসিনি, 39 দাঁড়ান একবার দেখে নিই আমরা। কোনটা যেন ছিল আমাদের, এক্সেলে ছিল না? এটা ওপেন করি। আচ্ছা, এটাতেই তো রাখছিলাম 39.72, তাই তো? 39.72। ওকে, এখন ডেসক্রিপশন কি দিব এখানে? ডেসক্রিপশনটা দিব এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে, এটাই কপি করে দিব। এখানে ডেসক্রিপশন আছে না? এই ডেসক্রিপশনটা আমরা কপি করে দিব। কপি করে এখানে বসাবো। ঠিক আছে, এখন দেখেন এটা। আচ্ছা, কোয়ান্টিটি 1, টোটাল অ্যামাউন্ট 1, ট্যাক্স সিলেক্ট করবো আমরা 0, 0 ট্যাক্স কই? আচ্ছা, এক্সাম্পল দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি হলো তাহলে? আমার টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো 39.72। আমরা হচ্ছে ওই ট্রানজাকশনের সাথে ম্যাচ করানোর চেষ্টা করতেছি, যে যদি আমার এরকম একটা ট্রানজাকশন আমি করে রাখতাম তাহলে কি হতো। এটা আমি সেভ করে দিলাম। বলছে কি অ্যাকাউন্ট মাস্ট বি ভ্যালিড। ওকে, এটা আগে করা ছিল তো, আমি অ্যাড নিউ করি। নিউ কন্ট্যাক্ট। কি ব্যাপার? আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। ও আচ্ছা, এই যে এটা সিলেক্ট করে নিই, সরি, ওখানে সমস্যা না, সমস্যা হচ্ছে যে এইটা সিলেক্ট করে নিই। কারণ এইটা যে আমি দিচ্ছি, এটা আমার কোথায় দিতে হবে? এক্সপেন্সে দিতে হবে। কারণ এক্সপেন্সের আন্ডারে আমার কি কি আছে একটু দেখে নিই। এটা আমরা দিতে পারি মার্কেটিং অ্যান্ড প্রমোশন এক্সপেন্স। কারণ হচ্ছে ফেসবুকে আমরা টাকা দিই কি, অ্যাড দেওয়ার জন্য টাকা দিই, মার্কেটিং অ্যান্ড প্রমোশন এক্সপেন্স। এটাকে আমি সেভ করব। ওকে, এখন তো আমরা এটা অ্যাড করলাম ওই ডেটে, এটা দেখার জন্য। এখন যদি আমরা এই পেজটাকে, হ্যাঁ, এত নড়েই না, এখানে এখনো কিছু দেখাচ্ছে না, রিফ্রেশ দিই। হ্যাঁ, হ্যাঁ, ওখানে তো সেভ হয়েছে। এটা এইটা তো আগে রিলোড করা না, এখন আবার রিলোড দিলাম আর কি। রিলোড দিলে এখন যদি ওই ট্রানজেকশন একই ডেটে সেম ট্রানজেকশন মিলার কথা। এই শুক্রবার সকাল আর রবিবার সন্ধ্যার পর হয়টা কি? এটা একদম বাজে অবস্থা। দেখেন, এটা ম্যাচ হয়ে গেছে বলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখন আর এখানে ক্যাটাগরি কিছুই করতে হবে না, কারণ আমরা তো এটা অ্যাড করার সময় এটা ক্যাটাগরি করে দিলাম না একটু আগে, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং খরচ এটা। এখন খালি আমি এটাকে ওকে করব। এখন যদি ধরেন আপনার এরকম 10টা মিলছে, কথার কথা, এই 10টা জাস্ট আপনি মাঝখানের এই ওকেটাকে ক্লিক করে দিলে ওটা অটোমেটিক ক্যাটাগরিতে চলে গেল। ওকে, এখন ধরেন এটা তো হলো আপনার ম্যাচ করাইলে। এখন ধরেন একটা একটা করে যদি ডিটেল করতে চান,
একটা একটা করে ডিটেল করতে গেলে আপনি এখান থেকে এটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। আর এই যে অ্যাড ডিটেলসে যেতে পারেন, এখানে অ্যাড ডিটেলসে গেলে দেখেন এখানে একদম লিঙ্কডইনের পেমেন্ট হবে। এই যে আপনি যে পেই দিছেন না, এই পেই দেওয়াতে এখানে অটোমেটিক্যালি এটা চলে আসছে। ওই পেই দেওয়ার সুবিধা হলো এটা, তা না হলে প্রতিটাই আলাদা আলাদা, ধরেন একই জিনিস দুইবার থাকার পরেও আপনাকে আলাদা আলাদা করে এটা লিখতে হতো, ওকে, বা সিলেক্ট করে দিতে হতো অ্যাটলিস্ট, ঠিক আছে। চলে আসছে ডেট 5 ফেব্রুয়ারি, হ্যাঁ এটা সব ঠিক আছে। এটা আমি জাস্ট, ও আচ্ছা অ্যাকাউন্ট দিয়ে না, এটা হলো এক্সপেন্স, তাই তো। লিঙ্কডইনেরটা কি দিব আমরা, বলেন তো কি হতে পারে? না, লিঙ্কডইন প্রমোশন হবে না। লিঙ্কডইনটাকে আমরা ইয়ে দিতে পারি, ধরেন লিঙ্কডইন এবং ফাইবার এই দুইটাকে আমরা কনসাল্টিং খরচ হিসেবে দিতে পারি, কনসালটেন্সি ফার্ম খরচ হিসেবে দেখাতে পারি। কারণ লিঙ্কডইন থেকে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট কেনেন না। লিঙ্কডইনে কি হয়, মানুষ সার্ভিস দেয়, ওয়ান কাইন্ড অফ লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম, একটা কনসাল্টিং ফার্ম মনে করেন। সে বিভিন্ন লোক ধরে নিয়ে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, একটা হলো অফিস, একটা হলো অনলাইন, এই তো তফাৎ। এইটাকে আপনি এই যে কনসাল্টিং অ্যান্ড অ্যাকাউন্টিং না, আচ্ছা এটাকে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাডই করে ফেলি, তাই না। যদি আমি এক্সপেন্স, এটা তো আমার খরচ, এক্সপেন্সের খরচ কত দিয়ে শুরু, 4 দিয়ে, তাই না। 400 ধরেন 52 দিলাম, দেখি নেয় কিনা, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। এটা নেম দিলাম আমরা, ওই কি লিখলাম এটা, কনসাল্টিং এক্সপেন্স, ঠিক আছে। এটা আমরা সেভ করি। এখন আমরা সেভ ট্রানজ্যাকশনে দিই। এখন দেখেন লিঙ্কডইনের যে কটা আছে, লিঙ্কডইনের কটা অটোমেটিক্যালি আমাকে দেখাচ্ছে কি, এটা ক্যাটাগরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে জাস্ট আমি ওকে দিয়ে দিব, এটা হলো ম্যানুয়াল। এখন ধরেন একটা তো হলো ম্যাচ করালেন, ম্যাচগুলো খালি ওকে ওকে দিয়ে গেলে ম্যাচ হয়ে গেল। এরপর আপনি ম্যানুয়ালি একটা একটা করে যদি করতে চান তাহলে এইভাবে অ্যাড ডিটেলসে গিয়ে অ্যাড করবেন। এখন ধরেন যদি আপনার এখানে ট্রানজ্যাকশন থাকে 300, তাহলে একটা একটা করে কতক্ষণ অ্যাড করবে। আমরা যেমন ইয়েতে করছিলাম না, যেটা যেটা ক্যাটাগরি মিলে টিক 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 দিতে আপডেট আপডেট দিয়ে সবগুলো একবার ব্যাচ আপডেট করে ফেলছি, তাই না, যে কটা মিলে। এখন এইটার ক্ষেত্রে, জেরোর ক্ষেত্রে আমরা এখানে যাব হচ্ছে ক্যাশ কোডিং। এই যে রিকনসাইলের পাশে দেখেন, এটা অলরেডি আমরা কিন্তু দুইটা করে ফেলছি, 31 থেকে 29 চলে আসছে, তাই না। একটা করলো আমরা ম্যাচ করায়, আর একটা করলো আমরা ম্যানুয়ালি। এখন দেখেন আমার এখানে 31টা ছিল কিন্তু ট্রানজ্যাকশন, আমার ক্যাটাগরি হয়ে এখানে কটা হয়েছে, 29টা, তার মানে আরো 29টা করতে হবে। না না না, সিলেক্ট করে নিই তো, একটা দিছি, প্রথমটা শুধু ওকে করে দিলাম না, পরেরগুলো সিলেক্ট করে দিলে একবারে যাইতো। আচ্ছা এখানে দেখেন ক্যাশ কোডিং এ যদি আমি আসি, ক্যাশ কোডিং, ক্যাশ কোডিং, আচ্ছা ক্যাশ কোডিং আসলে দেখেন এখানে আমার সবগুলো ট্রানজাকশন একবারে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমার সবগুলো ট্রানজাকশন একবারে দেখায়, এখানে আমার কি করতে হবে, ক্যাটাগরি করব, মানে কি আলটিমেটলি আমি চার্ট অফ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব যে এটা আমার খরচের কোন খাত বা এটা আমার ইনকামের কোন খাত। এখন দেখেন আমি যদি এই ডান পাশে আসি, এখানে দেখেন স্পেন্ড এবং রিসিভ দুটো কিন্তু আলাদা করা আছে, তাই না। এখন যেহেতু আমার রিসিভ দুইটা কম আছে, আমি এই রিসিভ দুইটাকে আগে ক্যাটাগরি করে ফেলবো। অ্যাকাউন্ট কি সিলেক্ট করব, এই রিসিভ দুটো আমার কিসের মাধ্যমে আসছে, সেলস, ইনকাম অবশ্যই সেলসের মাধ্যমে আসছে, তাহলে এটা আমার সেলস সিলেক্ট করে দিব, এই যে সেলস 200, হ্যাঁ। এখন এই দুইটাকে আমি একসাথে আপডেট করে ফেলবো, কিরকম, ধরেন আমি এইটাতে টিক দিলাম, আর এটাতে টিক, না এটা না, পরেরটা, এটাতে টিক দিলাম, এই দুইটা আমি সিলেক্ট করে ফেললাম ক্যাটাগরি করে। এখানে জাস্ট খালি সেভ অ্যান্ড রিকনসাইল সিলেক্টেড, দুইটা আমার এখান থেকে নাই, ক্যাটাগরি হয়ে গেছে, ওকে। এখন আসেন ফাইবার, এই যে ফাইবার, হ্যাঁ, এই যে পেইটা থাকার কারণে কিন্তু আমি এগুলো ধরতে পারতেছি আমি কোনটা কোন দিকে নিয়ে যাব। এই জন্য যত বেশি পারেন পেজ যেখানে থাকবে এগুলো আপনি ম্যানুয়ালি সিলেক্ট, মানে ওখান থেকে কপি করে এখানে বসাবেন।
যেগুলো না থাকবে সেগুলো আর তো উপায় নাই, তখন তো ওগুলো ম্যানুয়ালি করতে হবে। বাট এটা হচ্ছে একটা এক্সট্রা সুবিধা আর কি, যতগুলো থাকবে এতগুলোকে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তবে আপনার এই ধরনের বিষয় কম থাকবে আর কি। আর এগুলো থাকলে ওগুলো একই ক্যাটাগরিতে দেখবেন যাবে। হয়তো ব্যাংক চার্জ আছে আপনার 200-300 ট্রানজাকশনের মধ্যে ব্যাংক চার্জ আছে 160, ওটা খালি একবারে ধরে ব্যাংক চার্জে ফালাই দেবেন, যে শেষ। আচ্ছা, এখন ধরেন ফাইবার, হ্যাঁ, এই ফাইবারটাকেও আমরা ওই লিঙ্কডইনের মতো কনসালটেন্সি ধরবো, কারণ হচ্ছে এটাও তো ওই যে একটা প্ল্যাটফর্ম। ওটা জানি কত দিয়েছিলাম, 452, এই যে কনসাল্টিং এক্সপেন্স, এটা দিলাম। দেখেন এখানে যদি আপনার ডিফল্ট ট্যাক্স অন্য কিছু চলে আসে তাহলেও অ্যামাউন্ট এটাই থাকবে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার যে এটা তো ব্যাংক ট্রানজেকশন, এখানে তো আলাদা কোনো ট্যাক্স নাই। এইটার উপরে আপনার একটা বাড়তি ট্যাক্স যোগ হয়ে যাবে কোথায়, ট্যাক্স সেন্টারে, বুঝছেন? এই জন্য, কারণ কি আমরা এখানে টোটাল অ্যামাউন্টটা নির্ধারণ করছি কিসের উপরে, ভ্যাট ট্যাক্স যোগ করে কিন্তু টোটাল অ্যামাউন্টটা নির্ধারণ করছি। ব্যাংকে অলরেডি সেটা ট্রানজ্যাকশন হয়ে গেছে, সেটাকেই আমরা এখানে বসাচ্ছি। এখন ধরেন যদি ইনক্লুডিং এবং এক্সক্লুডিং এর ভেজাল থাকে, আমরা নর্মালি এক্সক্লুডিং ট্যাক্স দিয়েই করি। যদি আবার ট্যাক্সটা আপনি ইনক্লুডিং দেন, আবার এখানে যদি আপনি ট্যাক্স আবার আরেকটা সিলেক্ট করেন, তাহলে কিন্তু হিসাব মিলবে না। যার কারণে এটা আমার সাজেশন হচ্ছে, আপনি যদি ওইভাবে মিলাতে পারেন আপনার ব্যাপার, আমার সাজেশন হচ্ছে যেহেতু আমরা ট্যাক্স দিয়েই টোটাল অ্যামাউন্টটা ব্যাংকে লেনদেন করি, এখানে ট্যাক্স অ্যামাউন্টটা সবসময়ই জিরো রাখবেন, তা নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই যে এটাকে আমরা কি করব, এটা আমরা কনসাল্টিং না, 452। আর কোথাও আছে ফাইবার, এই যে আরেকটা আছে 452। তাহলে এই তিনটা আমরা একবার, এখানে 000 আছে না, হ্যাঁ 0 আছে, আমরা তিনটা তাহলে একবার আপডেট করে ফেলি। এইটা, এইটা, এটা 7 রিকনসাইল, এখান থেকে এটা চলে গেছে, ফাইবার শেষ। এখন দেখেন এই যে বাকি যেগুলো আছে, হ্যাঁ, এগুলো এগুলো কিসের, এগুলো হচ্ছে ডোমেন অ্যান্ড হোস্টিং। দেখেন আপনার নেমসকোর নাম শুনছেন না কখনো, মেলচিপ, মেলচিপ দেখবেন অনেক সময় অ্যাড আসে মেলচিপ। তারপর ওই যে গোড্যাডি, এগুলো হচ্ছে কি ডোমেন অ্যান্ড হোস্টিং কোম্পানি, এদের কাছ থেকে এগুলো কেনা হয়, ঠিক আছে? তাহলে এটা আমার, আমি এক্সপেন্স, এগুলো তো আমার সব খরচ, কারণ আমি তো ইনকাম দুটো প্রথমেই সেলস দিয়ে বাইর করে দিছি, বাকি যা আছে আমার খরচ। তাহলে এই খরচগুলো আমি দেখাবো কোথায়, যেগুলো যেহেতু সেম ক্যাটাগরি। তাহলে আমি একটা কাজ করি, সেটা হলো আমি এখানে একটা নিউ অ্যাকাউন্ট খুলি, আমি ডোমেন অ্যান্ড হোস্টিং নামে একটা নিউ অ্যাকাউন্ট খুলি, ঠিক আছে? সেটা কিসের আন্ডারে খুলবো, আমি এক্সপেন্সের আন্ডারে, এক্সপেন্স, এক্সপেন্সের আন্ডারে কোড ওটা দিয়েছিলাম কত, 452 না, এটা 453 দিয়ে দেখি নেয় কিনা, না 453 একটা আছে, ওই জন্য কিন্তু এটা নিল না, 454 দিই, নিছে। এখন ধরেন আপনি এটা কাজ করতে পারেন, সেটা হলো চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আপনি খুঁজে খুঁজে দেখতে পারেন কোনটা কোনটা ফাঁকা, তারপর বসাতে পারেন, সময় সাপেক্ষ ব্যাপার। আপনি এটা বসায় দেখলাম 453 আছে, নেয় নাই, 454 দিছি, নিয়ে নিছে, ওকে। আচ্ছা, এটা নেম দিব আমরা, এটা এক্সপেন্স কি আমাদের, ডোমেইন এন্ড হোস্টিং বাবদ এক্সপেন্স, ডোমেইন এন্ড হোস্টিং। ও আচ্ছা, এটা তো এটাতে হবে, ডোমেইন এন্ড হোস্টিং, ওকে। এখন ধরেন অনেক এরকম একটা কোম্পানির নাম দেওয়া আছে, যে কোম্পানিটা আমরা আসলে বুঝতে পারছি না যে এটা কি টাইপের কোম্পানি বা এটা কি পারপাসে দেওয়া যায়। জাস্ট আমরা ওখান থেকে কোম্পানির নামটা কপি করব, গুগলে সার্চ করব, সার্চ করলে বোঝা যাবে যে এটা কি টাইপের কোম্পানি। এটা তো আমার এক্সপেন্স, এটা তো নিশ্চিত। এখন যদি এমন হয় যে এটা আমার এমন একটা খরচ, যেটা ধরেন এই যে যেমন এটা ডোমেন এন্ড হোস্টিং, ওটা ধরেন ফেসবুক, ওটা লিঙ্কডিন, আমি তো এরকম কোম্পানি দেখলে মানে গুগলে সার্চ দিলে বুঝতে পারবো, ক্যাটাগরি করতে পারবো, ঠিক আছে? তারপরেও আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তোমার এইটা তুমি কোন ক্যাটাগরিতে ফেলতে চাও বা কোন চার্ট অফ অ্যাকাউন্ট এগেইনস্টে যাবে, ওকে। তাহলে আমরা সেভ করি, সেভ করলে আমাদের এখানে দেখেন ডোমেন এন্ড হোস্টিং চলে আসছে, ডিফল্ট 0 সিলেক্ট করা আছে। আর একটা কোনটা, ও এটা ভুল হয়েছে, এটা এখানে না, উপরেরটাতে হবে। আচ্ছা, ওটা ঠিক করতেছি, এটা হবে উপরেরটাতে। কত দিয়েছিলাম, 454 না, 454 ডোমেন হোস্টিং, এইটাতে আসবে 454। দেখেন এই যে
চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারের যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা মজার জিনিস না। আপনি যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই চটচট করে খুঁজে বের করা যাচ্ছে। বাট কুইক বুকে এই নাম্বার অপশনটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর হচ্ছে 454, 454। আচ্ছা, এগুলো সবগুলো মিললো, কিন্তু আমার এটা ভুল করে দিয়ে ফেলছে, এটা আমরা চেঞ্জ করবো। দেখি, এটা দিব আমরা ব্যাংক চার্জ, ব্যাংক ফি নামিয়ে আছে, হ্যাঁ। আর নিচেরটা হবে ব্যাংক ফি, ট্রানজেকশন চার্জ, এটা হবে ব্যাংক ফি। এটা কত আছে? 404, 404 ব্যাংক ফি। ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা এই দুইটা তো আমরা যেগুলোর ক্যাটাগরি করতে পারছি, ঠিক আছে, সেগুলো আমরা এখন একবারে আপডেট করে ফেলবো। আচ্ছা, এটা করি নাই, 454, 454, এই যে এটা, 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 হ্যাঁ, ও এটা করা হয়নি না, 454। আর এই দুটো ব্যাংক ফি যেগুলো ক্যাটাগরি করে ফেলতে পারছি আমরা, সেটা আমরা সেভ অ্যান্ড রিকনসাইল সিলেক্টেড দিয়ে দিলাম। ওকে। এখন আমার দেখেন সবগুলো একই জিনিস রয়ে গেল, পেপাল। এখন পেপালের এখানে যেহেতু কিছু বলা নাই, তাহলে আমরা নর্মালি যদি কোনো ক্লায়েন্টের নাম থাকতো, কিছু নাম থাকতো, তাহলে তো পেইতে আমরা তার নামটাই দিতাম। থ্রু পেপাল এটা ইয়ে হয়েছে, কিন্তু থ্রু পেপাল হইলেও এটা তো আমার মেট্রো ব্যাংক, আমার ব্যাংকের ট্রানজাকশন কার সাথে আছে? পেপালের সাথে। সেটাই তো আমার মিলিতে হবে, তাই না? এখন যেহেতু আমার কোনো ক্লায়েন্টের নাম নাই, কিছু নাম নাই, আমরা এটা কি ধরবো? নর্মালি ধরবো হচ্ছে যে ক্লায়েন্ট এই ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করছে কোথায়? পেপালে। ক্লায়েন্ট এই টাকাটা ব্যাংক থেকে ট্রান্সফার করছে পেপালে, যার কারণে মাইনাস হয়ে পেপালে চলে গেছে, এখানে পেপাল দেখাচ্ছে, ঠিক আছে। ও হয়তো কোনো পেমেন্ট পেপাল দিয়ে করছে, আমরা ব্যাংক থেকে বিকাশে নিয়ে বিকাশ থেকে পেমেন্ট করি না, সেই কাজ করছে। এখন যদি এটা পেপালে যায়, তাহলে আমরা ক্যাটাগরি কি করব? ট্রান্সফার। এটাকে আমরা ট্রান্সফার দিব। ট্রান্সফার দিলেও এটা কিন্তু আমাদের এক্সপেন্স হয়ে যাবে না, এটা কিন্তু আমাদের থাকবে কোথায়? অ্যাসেটেই থাকবে। এটা হলো এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, মানে পেপালে থাকবে। বাট আমার এখান থেকে তো এটা মাইনাস হয়ে গেছে, সেটা তো আমার দেখাইতে হবে। ওকে। এখন যদি ধরেন আমরা রিকনসাইলে যাই, ক্যাশ কোডিং থেকে 17টা ট্রানজাকশনের জন্য আমরা রিকনসাইল, কারণ এখান থেকে তো আমার ট্রান্সফার করার কোনো অপশন নাই। ওকে। এখন যদি আমি, তাহলে আমরা ক্যাশ কোডিং শেষ, এখন আমরা ট্রান্সফার করবো জন্য আমরা রিকনসাইলে আবার আসলাম। তো মহা দুর্বল নেট। আচ্ছা দেখেন আসছে, হ্যাঁ। এখন ধরেন আমি যদি এখানে এই যে ট্রান্সফার, ম্যাচ, ক্রিয়েট, ডিসকাস, আচ্ছা ডিসকাসটা বলে রাখি, ডিসকাসটার কোনো ইম্প্যাক্ট নেই। ধরেন আপনি একটা ক্যাটাগরি করতে পারছেন না, হ্যাঁ, বা এটা বুঝতেছেন না, ক্লায়েন্টও কিছু বলতেছে না, তো ওইখানে আপনি ডিসকাস সিলেক্ট করে একটু লিখে রাখতে পারেন যে এটা অন ডিসকাস, এটা পরে করবো আর কি। এখন আপনি ট্রান্সফারে যদি যান, ট্রান্সফারে গেলে দেখেন, তাহলে এইটা আপনার থ্রু কোন জায়গায় ট্রান্সফার হয়েছে? পেপাল। যদি এখানে পেপাল না থাকতো তাহলে কি করতাম? ক্রিয়েট, জাস্ট সিম্পল, এখানে দিবেন, দেওয়ার পর ওকে করব আমি। এই একটা যখন ওকে করব, তখন নর্মালি যেহেতু একই ক্যাটাগরি সব পেপাল, এখানে সবগুলোতেই ওকে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমাকে এগুলো ওকে ওকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, 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 ওকে। এখন টাকাটা কি হলো বলেন তো? আমাদের ওই যে এইচএসবিসি সেভিংস টু কারেন্টের মতো হলো, হ্যাঁ। এটা আমার টাকাটা এই মেট্রো ব্যাংক থেকে বের হয়ে এটা চলে গেল আমার পেপালে। যখন আমরা পেপাল রিকনসাইল করব, তখন কিন্তু এগুলো আবার আমার, না ক্যাটাগরিতে তো রয়েই গেল, মানে তখন আবার আমার ক্যাটাগরি করতে হবে, আমার এখানে লেজারে পাবো আমি তখন। এখন যেমন আমার লেজারে পেলাম, আমি দুই তিনটা আমাদের ট্রানজাকশন করা ছিল, দুই তিনটা পাইছি, তখন কিন্তু এই সবগুলো আমরা লেজারে পাবো। ওকে। এখানে দেখেন অ্যামাউন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, গ্রেট জব, আপনার সবগুলো করা শেষ। এখন আসেন আমরা স্টেটমেন্ট দুটো একটু চেক করি। আমাদের প্রথমে ছিল কি? অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে আমাদের তিনটা ট্রানজ্যাকশন ছিল। এখন আপলোড করে যখন আমরা ক্যাটাগরি করলাম,
ক্যাটাগরি করলাম যতগুলা, সবগুলাই আমাদের এই দুইটা স্টেটমেন্টে দেখাবে। দেখেন আমাদের এটা কথা, এটা না, এই যে এটা 28 ফেব্রুয়ারি মানে নিচ থেকে আছে আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখেন 1 ফেব্রুয়ারিতে কি ছিল আমাদের ওপেনিং ব্যালেন্স, যেটা আমরা ম্যানুয়ালি দিছিলাম, কারণ ওপেনিং ব্যালেন্স তো আমার স্টেটমেন্টে নাই। তারপর আছে কত 5 ফেব্রুয়ারি, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। দেখেন এই যে 800 চলে গেছে ইনে, 800 আর 900 এই দুটো চলে গেছে মানি ইনে, আর এগুলো চলে গেছে মানি আউটে। এবং আমরা যেহেতু ক্যাটাগরি করে ফেলছি, এখান থেকে অটোমেটিক্যালি এটা রিকনসাইল, মানে আমার কুইক বুকে যেমন ক্যাটাগরি করার পর এন্ডিং ব্যালেন্স, এন্ডিং ডেট দিয়ে ব্যালেন্স জিরো হইলে তারপর করতে হয়, এখানে আপনি ট্রানজেকশন মিলে গেছে, ওই ট্রানজেকশন রিকনসাইল। ওকে, এখন দেখেন, এখন আমার টোটাল অ্যামাউন্টটা মিললো না কেন? টোটাল অ্যামাউন্টটা মিললো না কারণ আমার এই যে এর বাইরে কিছু ট্রানজেকশন আছে, এটার ব্যালেন্স মিলে এটা হয়েছে। এখন আমরা এটার যদি একটু এখান থেকে যদি রিপোর্টটা কই, যে রিকনসিলিয়েশন রিপোর্ট, হ্যাঁ, এই রিপোর্টে আসবে, মানে এগুলো তো আমার এগুলো জেরোতে কি, জেরোতে আমার ট্রানজেকশন বাই ট্রানজেকশন রিকনসাইল, তাই না? কুইকবুকের মতো একবারে গণহারে সব না। তো ট্রানজেকশন বাই ট্রানজেকশন আমি রিকনসাইল করছি, করার পর এটা আমি কোথায় আছি? মেট্রো ব্যাংকে আছি। মেট্রো ব্যাংকে এসে আমি যদি এখান থেকে যে রিকনসিলিয়েশন রিপোর্টে যাই, রিপোর্টে গেলে দেখেন এখানে আমার দুইটা ডেট আছে, এটা হচ্ছে আমার ওপেনিং ডেট আর এন্ডিং ডেট, তাই না? এখানে আমাকে ডেটগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে আসবো আমি 2020-এ, 20 ফেব্রুয়ারি, তাই না? ফেব্রুয়ারির 1 তারিখ। তারপর আসবো আমি, এটাও 2020, এটা হবে ফেব্রুয়ারি 29 তারিখ, তাই না? 29 তারিখ, ঠিক আছে। এখন যদি আমি এটাকে আপডেট দিই, এর আগে দেখছেন এখন আপডেট কিছু ছিল না, যা ছিল তাই। তার মানে আমি যখন ডেট ফিক্স করে দিলাম, তখন দেখেন আমার ব্যালেন্স ইন জিরো এবং স্টেটমেন্ট ব্যালেন্স, দুটোর কথা বলছিলাম না? একটা স্টেটমেন্ট ব্যালেন্স মানে কি, ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি আপলোড করছেন সেটা, আর ব্যালেন্স ইন জিরো মানে আপনার লেজারটা। দুইটার ব্যালেন্স দেখেন তো সেম না? ওই এন্ডিং ব্যালেন্সের সাথে মিলছে কিনা, এটাই তো। এখানে কি আছে? এখানে বলছে যে আপনার কয়টা রিসিপ্ট গেছে, কি গেছে না গেছে, আর এইখানে এসে বলতেছে যে আপনার টোটালটা দেখেন 29 ফেব্রুয়ারি ব্যালেন্স ইন জিরো হচ্ছে আপনার 320.07, এটাই ছিল তো আমাদের এন্ডিং ব্যালেন্স। এবং আমাদের এন্ডিং ব্যালেন্স কিন্তু এটাই আলটিমেটলি দেখাচ্ছে স্টেটমেন্ট ব্যালেন্সে, আর সরি ব্যাংক স্টেটমেন্টে। আর স্টেটমেন্ট ব্যালেন্সে দেখাচ্ছে না কেন, ব্যালেন্স ইন জিরোতে দেখাচ্ছে না কেন? কারণ আমার আরো আগের ট্রানজাকশন আছে, ওগুলো প্লাস মাইনাস হয়ে ওটা দেখাচ্ছে। বাট যখন আমি ডেট সিলেক্ট করে দিচ্ছি যে আমার কোন সময় রিকনসিলেশন দরকার, সেই সময় রিকনসিলেশন আমার ফেব্রুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি 29। এইটা যদি আপনার এলোমেলো থাকে, তাহলে বুঝবেন আপনার রিকনসিলেশন হয়নি। ঠিক আছে, এখন কি করবেন আপনারা? আপনারা এই রিকনসিলিয়েশন রিপোর্টটা ডাউনলোড করবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে অ্যাড রিপোর্ট টু ব্যালেন্স শিট। এগুলো এগুলো সবগুলোর সাথে আপনি অ্যাড করে রাখতে পারবেন। ঠিক আছে, যতগুলো আপনার রিপোর্ট আছে মানে জেরোতে, সব রিপোর্টের সাথে আপনি এটা অ্যাড করে রাখতে পারবেন। এটা আমি যদি আপডেট দিই, এটাই আসলো। আচ্ছা, এটা ডাউনলোডের অপশনটা কই? হ্যাঁ, এইখানে আছে। না, এটা ডাউনলোড একটা অপশন আছে, দাঁড়ান। এই যে সেভ অ্যাজ দিতে পারেন, তারপর এক্সপোর্ট দিতে পারেন। এক্সপোর্ট আপনি পিডিএফ এ করেন, এক্সেলে করেন, করে এই আপনার রিকনসিলিয়েশন রিপোর্ট উপরে ডেট আচ্ছা এটা নামাই, পিডিএফ এ নামাই। এটাই হচ্ছে আপনার রিকনসিলিয়েশন রিপোর্ট। এখানে দেখেন আপনার অ্যাট 29 ফেব্রুয়ারি 2020-এর, ঠিক আছে, মেট্রো ব্যাংক কোনটা, ব্লুবেল পিসি অ্যাক্সেসরিজ, ঠিক আছে, রিকনসিলিয়েশন সামারি, এটাই হচ্ছে আপনার রিকনসিলিয়েশন রিপোর্ট। তাহলে আমরা এখন পারবো ইনশাল্লাহ। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হবে, জাস্ট প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস। আর ওপেনিং ব্যালেন্স দেওয়ার সময় এটা করছি রিসিভ মানি দিয়ে, ওটা করবো স্পেন্ড মানি দিয়ে। কুইকবুক থেকে সহজ কিন্তু অনেক। জেরোতে কি হয় জানেন? জেরো মানুষ এত ভয় পায় কেন?
মানে ওই যে প্রথম কুইক বুকস দিয়ে আমরা শুরু করি, কুইক বুকসটা পপুলার, কুইক বুক দিয়ে শুরু করি, কুইক বুকস করতে করতে বোঝে যে আমার তো এটা দিয়ে আর কাম হবে না, আর ক্লাস করে লাভ নেই, ক্লাসও করে না, জেরো বুঝেও না, শিখেও না। জেরো কিন্তু খুবই ভালো একটা সফটওয়্যার, অনেক চেক অ্যান্ড ব্যালেন্স এবং সহজ জিনিস। যেমন আপনার কুইক বুকে একটা এন্ট্রি দেওয়ার পর আপনাকে রিসিভ পেমেন্টে যায় আর একটা উইন্ডো ওপেন করে সেখান থেকে পেমেন্ট করতে হচ্ছে, এখানে নিচেই দেওয়া আছে, জাস্ট টাইম ডেট দিয়ে আপডেট দিবেন, ঘটনা শেষ। মার্কেটে কাজ বেশি কোনটা, জিরো না কুইক বুকের। আমরা এখানে যে ট্রানজাকশনটা করলাম তখন 60 টাকা ছিল ব্যালেন্স, হ্যাঁ ব্যাংক ট্রানজাকশনে, হ্যাঁ, এখন ওই টাকাটা মিলবে না। ওটা কেন মিললো? তারপরে আপনার আরো 31টা ট্রানজাকশন হয়েছে না, যোগ বিয়োগ করে করে ট্রানজাকশন চেঞ্জ হয়ে গেছে না। না, ওগুলো কোনো সমস্যা না। আপনার সমস্যা হচ্ছে এই যে ব্যালেন্স ইন জেরো আর হচ্ছে এই যে স্টেটমেন্ট ব্যালেন্স, এই দুইটা সেম আছে কিনা, এবং আপনার যদি আমি একটু অ্যাকাউন্টিং থেকে ব্যাংক অ্যাকাউন্টে যাই, হ্যাঁ ওটা না মিললে তো আপনার এই মেলে নাই। আর ওই যে ট্রানজাকশন পাঠিয়ে দেখবেন আর দেখেন এই যে স্টেটমেন্ট ব্যালেন্স এখানে কি দেখাচ্ছে, মানে স্টেটমেন্ট ব্যালেন্স আর ওই দুটা আপনার সেম থাকতে হবে। বোঝা গেল রিকনসিলেশন? ক্যাটাগরি তো আপনার পার্ট না, আপনারা জিনিস বুঝেন না কেন, এখানে আমাদের কাছে কাউকে জিজ্ঞেস করার কিছু নাই বলে আমরা আনুমানিক এটা দিলাম, কিন্তু এই ক্যাটাগরি আপনাকে ফুল দিবে আপনার ক্লায়েন্ট। ভাই তুমি তোমার এই খরচ কোন খাতে দেখাতে চাও, এটা ক্লায়েন্টের কাছে নিতে হবে। আবার কিছু কিছু জায়গায় একটু বুদ্ধিও খাটাতে হবে, যেমন ধরেন যে ফেসবুকের পেমেন্টটা কি হয়, তারপরে ওকে জিজ্ঞেস করবেন, তোমার এই যে ওকে স্ক্রিনশট পাঠাবেন, তোমার এই যে এগুলা এগুলা ক্যাটাগরি বলো আমাকে, কোন খাতে দিবা, না দিলে তো কাম হবে না, বুঝছেন? ক্যাটাগরি নিয়ে আপনারা একেবারেই টেনশন করবেন না, কারণ ক্যাটাগরিটা এখানে তো আমাদের মানে হাতে এখন মানে ক্লায়েন্ট নাই বা কোনো ইনফরমেশন নাই বলে আমরা আমাদের বুদ্ধিমতো দিচ্ছি, এই জন্য আপনার বুদ্ধিটা খাটাতে হচ্ছে বলে আপনি টেনশনে পড়ে যাচ্ছেন যেটা কেমনে দিব। এটা অবশ্যই এবং অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এটার কোনো বিকল্প নেই। হ্যাঁ, এখন কমন কিছু জিনিস আছে, যেমন ব্যাংক চার্জ লেখাই আছে, ওটা ব্যাংক ফিতে দিতে, এরকম কমন কিছু জিনিস ছাড়া সমস্ত কিছু আপনাকে দিবে আপনার ক্লায়েন্ট। আমরা এর আগে যে একটা অ্যাসাইনমেন্ট করলাম ওখানে 261 টাকা করে, হ্যাঁ হ্যাঁ ট্রানজাকশন, হ্যাঁ সবগুলো ক্যাটাগরি করতে অনেক কষ্ট হয়েছে। এই তো কাজ তো আসবে এগুলো। ধরেন আপনারা যে প্রজেক্টটা করছেন না, এইটা একেবারে ফালাই দিয়ে হলো $400 থেকে $500 প্রজেক্ট, জানেন? এরকম একটা প্রজেক্ট যদি পান, কমপক্ষে $400 থেকে $500 চার্জ করতে পারবেন, কমপক্ষে। আরো যদি ক্লায়েন্ট ওরকম আরো বেশিও করতে পারবেন। তো এই প্রজেক্টটা ধরেন আপনি তো একটা করছেন, এখন যদি এই ধরনের প্রজেক্ট আসে আপনার 2 থেকে 3 দিনের বেশি লাগবে না। যদি আপনি এক নাগারে বসেন, ধরেন আপনার অফিস থাকে, আপনি বৃহস্পতিবার রাত্রে একটু ফ্রেশ হয়ে বসছেন, একটু কাজ করছেন, গুছাই নিছেন, শুক্রবার সারাদিন যদি বসেন আপনি শেষ করতে পারবেন, মনোযোগ দিয়ে করলে শেষ করতে পারবেন। তাইলে আপনার ধরেন 2 থেকে 3 দিনের কাজ করে যদি আপনি $400 থেকে $500 কামাইতে পারেন, অসুবিধা কি? ঠিক আছে, ওখানে যে ধরনের সমস্যা আমরা এখানে যা শিখতেছি, আমরা আসলে যে সময়টা ধরে শিখতেছি এই সময়টা ধরে আসলে খুব ডিটেল শেখানো সম্ভব না। এই সময়টা ধরে কিন্তু আমরা আপনাকে বেসিকটা শিখাচ্ছি, কোন দিকে কি যাবেন, বাট কাজ কিন্তু আসবে মানে অনেক কঠিন। ঠিক আছে, কাজ আসবে অনেক কঠিন। তো এখন হ্যাঁ, এত এত সহজ না, মানে এই যে ধরেন কি আমি একই ডাটা দিয়ে আপনাকেও শিখাই আর একজনকেও শিখাই, আমি তো জানি এটার এন্ডিং ব্যালেন্স কত, ওপেনিং ব্যালেন্স কত, এটা কিন্তু আমার কাছে মিলে যায়। কারণ যখন আপনি জানবেন না তখন কিন্তু ভুল কোথায় হয়েছে এটা ধরাটা হয়ে যাবে খুব কঠিন, বুঝছেন না? এই জন্যই না না, মানে আপনি যদি মানে হারার ভয়ে নাই খেলেন তাহলে তো আর জিততে পারবেন না। কাজ নিয়ে যদি ঠিকমতো আবার করতে না পারেন, না, যদি ধরেন আপনি কাজ পেয়ে গেছেন, একটা নিছেন, করতে পারছেন না, আপনি আমাকে একটা নক দিবেন। আমি নিজে হয়তো না করলেও এমন লোকজন আছে আপনার কাজ করে দিবে, কিছু ডলারের ভাগ দিবেন, সমস্যা নেই, তাতে আপনার প্রোফাইলও হাই হবে, আপনি তার কাছে কাজটাও শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই, এরকম বহুত লোক আছে। হ্যাঁ, তো কাজ নিয়ে করতে পারবেন না এই ভয় কখনো করবেন না। এখন কাজ কিভাবে পাওয়া যাবে এটা আগের ক্লাসে বলছি, কিন্তু ওনারা শুনছে। হ্যাঁ, কাজ পাইতে গেলে ধরেন আপনার অ্যাকাউন্টিং নলেজ খুব ভালো আছে না, এরকম অ্যাকাউন্টিং নলেজ খুবই ভালো নলেজ আছে, কিন্তু তার কমিউনিকেশন ভালো না, মানে ক্লায়েন্ট কি জিজ্ঞেস করলে সে কি উত্তর দিবে এই জিনিসটা ভালো না, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিতে ভরসা পাবে না।
কারণ অ্যাকাউন্টিং কি, মানে অ্যাকাউন্টিং এর যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্ট দেখেন তাহলে কিন্তু আপনি পুরো কোম্পানির ধারণা পেয়ে যাবেন। ও কি কি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করে, ওর ব্যাংকের ট্রানজ্যাকশন কেমন। চার্ট অফ অ্যাকাউন্ট দিলে তো আপনার সবই দিতে হবে, ব্যালেন্স ট্যালেন্স সব সহ, তাই না? যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্ট দেখলেই কিন্তু আপনি বুঝবেন যে ও কয় কয় ডলারের ব্যবসা করে আর কি ধরনের কোম্পানি, সবই বুঝে ফেলবেন। তো এখন আপনি মানুষ এই ধরনের কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিন্তু একটা বিশ্বস্ত লোক বা একটা খুব জানা লোকের কাছে দিতে চায়। এই জন্য অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলোর রেট এত কম হয় না। যারা ফিক্স চাকরি করবেন, পাঁচ $5 পার আওয়ারে চাকরি করবে, $3 পার আওয়ারে চাকরি করবে, তাদের বিষয়টা আলাদা। আমি সারাদিন ভাই ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল করে যাব, আমি যে কটা আসবে ওই কটা আমি এন্ট্রি দিয়ে শেষ করবো, বাস এই। এটা যদি আর যদি মনে করেন যে আপনি চান যে হ্যাঁ আমার এক্সপার্টিস আমি রেডি করব, তাহলে ভাই আপনাকে ওই কমিউনিকেশন স্কিলটা একটু বাড়াইতেই হবে। এটার জন্য এটার জন্য কি আছে বলি, এটার জন্য কতগুলো এআই ওয়েবসাইট আছে, এটা আপনি নিজে সার্চ করে করে বের করবেন। এই ওয়েবসাইট কি আছে, ইমেল করার ওয়েবসাইট আছে। ধরেন আপনি ওয়েবসাইটে একটা ইমেল লিখে পাঠাইছেন, ও আপনাকে ওটা রিপ্লাই দিবে, আপনি আবার একটা রিপ্লাই দিবেন। এইভাবে যখন আপনি রিপ্লাই দিতে থাকবেন তখন কিন্তু আপনার কমিউনিকেশনের ইয়েটা বেড়ে যাবে, কি ধরনের কথা বললে আমি কি ধরনের লেখা লিখবো। কোনো মানুষ লাগবে না, ধরেন আপনি আমার সাথে করতেছেন, এখন আমি কতক্ষণ সময় পাবো, ওর তো এই কামই, ঠিক আছে এটা। এরপরে ফোন কল করারও, ইংলিশে কথা বলবেন, ফোন কল করারও ওয়েবসাইট আছে, এগুলো গুগলে সার্চ করে করে বের করেন। মনে করেন আপনার দিনে তো ধরেন 2 ঘন্টা সময় তার দরকার নেই, আপনি সিলেক্ট করে দিলেন যে আমার কলের ডিউরেশন হবে 3 মিনিট, কথার কথা আমি 3টা কল করবো 9 মিনিট। আপনি প্রতিদিন 9টা মিনিট করে সময় দেন এই ফোন কলের পিছনে, দেখেন আগামী 1 মাসের মধ্যে আপনার ইংলিশ যদি 50%, মানে এখন যা আছে তার যদি ডাবল না হয়েছে, আমার নাম চেঞ্জ করে রেখে নেন। বাট এই 9 মিনিট সময় আমরা দিনে দিতে পারবো না, হবেই না আমাদের, বুঝছেন? তো আপনি যদি খালি এই এই জিনিসগুলো, কারণ কি আপনি যে বললাম যে আপনি অনেক ভালো খেলোয়াড় কিন্তু আপনি বলতে পারছেন না, বলতে না পারলে কিন্তু ভাই কাম হবে না। তো এই জন্য ধরেন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার এই জিনিস দরকার, আপনি এখন বুঝে তাকে বলতে পারছেন না যে আপনি এটা খুব ভালো পারেন, তাহলে কিন্তু কাম হবে না। এই জন্য এইটাও সাথে সাথে এগুলো একটু প্র্যাকটিস করেন। আরেকটা জিনিস হচ্ছে যাদের একটু ইমিডিয়েট জব দরকার, মনে করেন যে আমি অনলাইনে ইমিডিয়েট কিছু একটা করতে চাই, এইটার জন্য অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট শিখে যে আপনি ইমিডিয়েট কাজ করতে পারবেন এটা সম্ভব না। এটার জন্য আপনাকে কমপক্ষে 6 মাসের প্ল্যান নিতে হবে। ইমিডিয়েট কাজ করতে গেলে আমি একটা পোস্টের কথা বলতেছি, এই পোস্ট সার্চ করবেন, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেক ছোট ছোট কাজ আছে, দিনে ধরেন 2-4 ঘন্টা করার কাজ আছে, দিনে 8 ঘন্টা করার কাজ আছে। আপনি এই ধরনের কাজ খোঁজেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই নাম দিয়ে সার্চ করবেন। দেখবেন কিছু লোক আছে যে তার কোম্পানি, ধরেন একটু আগে বলতেছিলাম ইমেল বা মেসেজ, হ্যাঁ, এগুলো তার পড়ার সময় হয় না, সে এত ব্যস্ত মানুষ, সে অনলাইনে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে যে আমার হয়ে ইমেলগুলো পড়বে এবং সে যে ক্যাটাগরি বলে দেবে যে এই এই ইমেলগুলো আমার ফরওয়ার্ড করবা, কারণ এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। সে ওই ইমেলগুলো পড়বে এবং ওই ইমেলগুলো তাকে ফরওয়ার্ড করবে, বাকি ইমেলগুলো রিপ্লাই কী ধরনের দিবে সেগুলো সে বলে দিবে, সেইভাবে রিপ্লাই দিবে। তার কাম হলো সারাদিন ওই তার এই ইমেল বক্সটা খুলে ইমেল পড়া, যেটা যেটা তার মনে করেন যে কোনো এক জায়গায় টাকা পাঠাতে হবে, সেটা তার এই ইমেল যে পড়তেছে সে তো আর পাঠাতে পারবে না, সে তখন তাকে ওটা ফরওয়ার্ড করবে। এবং সে ধরেন আমি তাকে ফরওয়ার্ড করি, সে জাকারিয়া নামে তার ইমেল ফোল্ডারে একটা ফোল্ডার করে রাখছে, এইখানে যে যে মেইল আসে, মানে আমি তাকে যেটা যেটা ফরওয়ার্ড করি সে কনফার্ম ওটা দেখবেই, বাকিগুলো সে দেখবে না, বুঝছেন? এই ধরনের কাজের জন্য ঘন্টায় $4, $5, $3 অ্যাভেলেবেল দেওয়া আছে। এখন কথা হলো আপনি যে তার সাথে যোগাযোগ করতেছেন, এখন আপনি ইমেল লিখতেই অনেকগুলো ভুল করে ফেলেন, তো ও তখন চিন্তা করবে কি এ যদি আমার ক্লায়েন্টে ইমেল দেয় তাহলে তো আমার ক্লায়েন্ট শেষ, বুঝছেন? না, চ্যাট জিপিটি দিয়ে সব দেওয়া যাবে না ভাই, চ্যাট জিপিটি দিয়ে যদি সবই হইতো তাহলে মানুষের বিকল্প তৈরি হয়ে যেত। কারণ আপনি যখন এআই দিয়ে কিছু একটা লিখবেন, ঠিক আছে, যে জানে সে দেখেই বুঝে ফেলবে আপনি এআই দিয়ে লিখছেন। হ্যাঁ, আপনি এআই দিয়ে সহযোগিতা নেন, এআই দিয়ে ওটাকে শর্ট করে আনলেন বা একটা লেখা লিখলেন, ওটার মধ্যে আপনি আবার আপনার কারুকাজ করেন, মানে একটু একটা একটা ওয়ার্ড চেঞ্জ করে আর আপনি নিজের মতো করে লিখলেন, এইভাবে করে লিখে আপনি পাঠান, এআই এর সহযোগিতা নেন। কিন্তু এআই দিয়ে আপনি কপি করে পেস্ট মারি দিবেন, এটা সব জায়গায় করলে কিন্তু ফট করে এক জায়গায় ধরা গিয়ে যাবে। এআই কি করে মাঝে মাঝে, ধরেন যেখানে ইওর দেওয়ার কথা সেখানে সে আওয়ার দেয়, মানে আপনারটা সে নিজের করে
কথা বলে। তা আপনি যদি কপি করে পেস্ট করেন তো ইউরের জায়গায় আওয়ার হয়ে যাবে, তখন কি করবেন? ঠিক না? এইসব জিনিস কিছু কিছু জিনিস ঠিকঠাক করে দিবেন। তো যাদের ইমিডিয়েট জব দরকার তারা একটু এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিষয়টার উপর একটু, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু যে কোনো বিষয় হতে পারে। মানে আপনি বাংলাদেশে বসে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন, এটার কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। আপনি ধরেন ছোট্ট একটা কাজ জানেন, ওই ছোট্ট একটা কাজেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি হতে পারেন। বুঝতে পারছেন? তো এইটা একটু সার্চ করে দেখেন যে হ্যাঁ আমি কুইক বুক জিরো বা ক্লাউড অ্যাকাউন্টিং আমি শিখতেছি, এটা আমি পারবো। এর পাশাপাশি দেখি কারো কোনো এরকম যদি একটা ধরেন ইমেলের কাজই পান, আপনি টুকটাক ইমেল পাঠাতে পাঠাতে দেখবেন আপনার নিজেরও অনেক ডেভেলপ হয়ে যাবে। তার আগে ওই যে 9 মিনিট করে সময় দিতে হবে। বুঝছেন? মানে আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে না, মানে জবের থেকে বেশি ইন্টেলিজেন্ট হতে হয়। মানে একটা মানুষ চাকরি করলে যত ইন্টেলিজেন্ট হয় তার থেকে বেশি ইন্টেলিজেন্ট হতে হয়, কারণ এটা আপনার ওন বিজনেস। ফ্রিল্যান্সিং কিন্তু একটা বিজনেস, তাই না? এটা যা কামাচ্ছেন সবই আপনার। তো ওই জন্য ওই পরিমাণ একটু ইয়া রাখতে হবে। বুঝছেন হুজুর? জি জি আপনারা নিয়ে কিন্তু আমি টেনশনে আছি। আপনি কেন তুমি তো কাজ কি জানি কাজ পাইলে নাকি কাজ পাইছেন? কি দিল না একটা পোস্ট কি দিল বুঝলাম একটা পোস্ট দিলেন না রিপোর্ট। রিপোর্টে কি চাইছে রিপোর্ট না না, এটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে চাইতেছে 10টা রিপোর্ট দিতে